আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। ভালো আছেন না? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই শুরু করে দিব? দিতে এক মিনিট পারেন। পরে হ্যাঁ, এক মিনিট পরে শুরু করো, আসতেছে অনেক। আর 2-1 মিনিট পরে শুরু করা যেতে পারে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা। ওকে বাবলা, লেটস স্টার্ট। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের আজকের এই ক্লাসে। এসএসসি মডেল টেস্টের আজকের এই দ্বিতীয় ক্লাস। তো চলো আমরা ক্লাসে চলে যাব। আজকের ক্লাসে তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন আমরা সলভ করে দিব। ক্লজ টেস্ট উইদাউট ক্লোজ, প্যারাগ্রাফ, চার্ট অ্যান্ড রিঅ্যারেঞ্জ নিয়ে আলোচনা হবে। তো ক্লাসে আছে আমি শাহরিয়ার ইথান বাবলা, আর কোয়েশ্চেন অ্যান্সার বক্সে আছেন তোমাদের হিমেল ভাইয়া। ক্লাস রিলেটেড যে কোনো প্রশ্ন আমরা কিউএনএ তে করব, আর রেসপন্স থাকলে সেটা চ্যাট বক্সে করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা ক্লাসে চলে যাচ্ছি। চলো, প্রথম কথা আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে একটা ক্লোজ টেস্ট উইথ ক্লু দিয়ে। এখানে দেখো, প্রথমে যে কোনো যদি ফিল ইন দ্য গ্যাপ তোমরা অ্যান্সার করতে চাও, তাহলে প্রথমত তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে অপশনগুলো আছে অপশনগুলোকে আগে ভালো করে একবার করে পড়বা, যাতে ফিল ইন দ্য গ্যাপের সময় যে খুঁজতে না হয় যে এরকম কোনো শব্দ আছে কিনা। তো রেজাল্ট, ডাম্প, ক্রিয়েচার, অর্ডার, ডিসপোজ, ওয়াটারবর্ন, অ্যাভার্ট, মাইক্রোফোন, টক্সিক, অ্যাভয়েড, ফিউম, ডিটারমাইন, এই শব্দগুলো যদি তুমি খেয়াল করো, শব্দগুলো একটু মাথায় থাকলে এখন একটা একটা করে আমরা অ্যান্সার করব। তো প্রথমে আগে লাইনটা ভালো করে পড়ি। এভরি ইয়ার মিলিয়ন্স অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ডাই আননেসেসারিলি অ্যাজ আ রেজাল্ট অফ পলিউশন। তাহলে প্রতি বছর লাখো মানুষ তোমার কারণে অকারণে মারা যায় শুধুমাত্র দূষণের কারণে। তো আমাকে বলো, এখানে মিলিয়ন্স, আমি মিলিয়ন থেকে মিলিয়ন্সটা কেন লিখলাম? এখানে কি চাইলে আমি শুধু মিলিয়ন লিখতে পারতাম কিনা? আর যদি না পারি তাহলে কেন পারবো না? সবাই একটু জানাই দাও তো চ্যাট বক্সে। মিলিয়ন্স মানে কয়েক মিলিয়ন। আচ্ছা, আমি যদি 1 মিলিয়ন বুঝাইতে চাই তাহলে তো এখানে মিলিয়ন লিখতে পারতাম। তবে এটা দিয়ে ব্যাপক আকারে বুঝায় প্রতি বছরের হিসাবে। অনেকে অনেক লজিক দিচ্ছ, মানে মনের মাধুরী মিশায় এক একটা লজিক। যাই হোক, এখানে 1 মিলিয়ন বোঝালে মিলিয়ন লিখতে পারতাম। আচ্ছা, মিলিয়ন্স এখানে নাউন। ওকে, কেন নাউন কি সিঙ্গুলার হয় না? মিলিয়ন এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে মিলিয়ন্স হয়ে গেছে, হোয়াট এভার। যাই হোক, এক্সাক্ট অ্যান্সারটা ভালো করে খেয়াল করো। কিছু কিছু শব্দ আছে, যেমন 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অর্থাৎ সংখ্যা প্রকাশক যে এককগুলো আমরা ব্যবহার করি, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এদের আগে কখনো যদি কোনো একক অথবা কোনো ইউনিট বসে, তাহলে এরা কিন্তু সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। আর এদের আগে যদি কখনো কোনো একক অথবা ইউনিট না বসে, তাহলে সেটা সবসময় প্লুরাল হয়। উদাহরণস্বরূপ বলতে পারি হান্ড্রেডস অফ পিপল। দেখো, হান্ড্রেডের আগে কোনো একক আছে? নাই, তখন হয়ে যাবে হান্ড্রেডস অফ পিপল, শত শত মানুষ। যদি বলি লাখ লাখ ডলার, তাহলে কি হবে উত্তর? মিলিয়ন্স অফ ডলার্স। কিন্তু এর আগে যদি কোনো একক বসায় দেই, যেমন দেখো
500 পিপল। তাইলে এখানে 100 কিন্তু হান্ড্রেডস হয় নাই, 5 থাকার পরেও 1 থাকুক, 5 থাকুক, 10 থাকুক, 1 কোটি থাকুক, সংখ্যা উল্লেখ থাকলে সিঙ্গুলার হয়ে যাবে। তেমনি মিলিয়নের ক্ষেত্রে তোমার 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 1 মিলিয়ন, 500 মিলিয়ন, যাই থাকুক না কেন সংখ্যার পরবর্তীতে শব্দটা সিঙ্গুলার হবে, 500 মিলিয়ন ডলার্স। তাহলে দেখো নিয়ম আমাদের এটা, যখন 100-এর আগে কোনো একক কিংবা ইউনিট থাকে সেটাকে নির্দিষ্ট করে দেওয়া হয় বিধায় তখন সেটাকে সিঙ্গুলার আকারে লেখা হয়, একটু ব্যতিক্রমী নিয়ম এটা। আর যদি কোনো একক না থাকে তাহলে এটাকে অগণিত বোঝায়, যেমন শত শত মানুষ কাউন্ট নাই, লাখ লাখ ডলার তার কোনো কাউন্ট নেই, সেই জন্য সেটা সবসময় প্লুরাল হবে। আবারও বলছি, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এদের আগে কোনো একক বা ইউনিট থাকলে শব্দটা সিঙ্গুলার হবে, কোনো একক কিংবা ইউনিট না থাকলে সেটা তোমার প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা। তাহলে দেখো বুঝেছো কিনা সবাই? যদি বুঝে থাকো একটু জানাও চ্যাট বক্সে, তাহলে আমরা প্রশ্নে চলে যাই। ওকে, তো খেয়াল করো, every year millions of people all over the world die unnecessarily as a result of pollution. This unfortunate, এখানে unfortunate, এখানেও আমার কি বসবে? unfortunate কি একটা তোমার অ্যাডজেক্টিভ, এখানেও একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে ডেথ যেহেতু এখানে নাউন, তাহলে দুটো কারণে অ্যাডজেক্টিভ বসবে। আনফরচুনেট একটা অ্যাডজেক্টিভ, এন্ড এর পরেও একটা অ্যাডজেক্টিভ হতে হবে। পরের কথা, এন্ড এর পরে এখানে গ্যাপের পরে একটা নাউন আছে, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, আদিব বলেছে ডাজেন্ট মিলিয়ন মিনস 10 লাখ। হ্যাঁ 10 লাখ, তাতে সমস্যা কোথায়? ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাভয়েড শব্দটা আছে, অ্যাভয়েড এর সাথে যদি আমরা সাফিক্স অ্যাবলটা লাগাই দেই তাহলে কি হয়ে যায়? অ্যাভয়েডেবল। অ্যাভয়েডেবল মানে কি? যেটা হচ্ছে আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি, কিন্তু অর্থটার কিন্তু তারতম্য হয়ে যাচ্ছে। আমাদের বলতে হবে এমন মৃত্যু যেটাকে আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারি না। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা প্রিফিক্স যুক্ত হবে, আনঅ্যাভয়েডেবল। অ্যান্সার কি হবে তাহলে? দিস আনফরচুনেট অ্যান্ড আনঅ্যাভয়েডেবল ডেথস আর ব্রট অ্যাবাউট বাই 4 স্পেসিফিক ফ্যাক্টরস। মানে 4টা কারণে এগুলো সাধারণত হয়ে থাকে, সেই কারণগুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে। ফার্স্টলি, এয়ার পলিউশন ফ্রম ফ্যাক্টরিজ, বার্নিং ট্র্যাশ অ্যান্ড ভেহিকেল ড্যাশ। কি হবে এখানে তোমরাই বলো, ভেহিকেলের পরে কি বসবে এখানে? ফার্স্টলি, এয়ার পলিউশন ফ্রম ফ্যাক্টরিজ, বার্নিং ট্র্যাশ অ্যান্ড ভেহিকেল ফিউম। তাহলে ভেহিকেল ফিউম কজ নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস অ্যান্ড আদার রেসপিরেটরি ডিজিজেস। তাহলে আমাকে একটু জানাই দাও, দেখো এখানে নিউমোনিয়া বানানটা কিভাবে লেখা হয়েছে। নিউমোনিয়াতে পি এর উচ্চারণটা সাইলেন্ট থাকে, এরকম অনেক কিছু আছে না? যেমন সুনামির কথা বলতে পারো, কিংবা হচ্ছে এরকম অনেক কিছু আছে। ঠিক আছে, যেমন সেচাসের কথা বলতে পারি আমরা, এরকম অনেক শব্দ আছে যাদের শুরুর ওয়ার্ডটাকে সাইলেন্ট রাখা হয়। তো এরকম বানান টানান কিন্তু ক্ষেত্র বিশেষে আমাদের ভুল হয়ে যাইতে পারে। তো ডায়রিয়া বানানটাকে আমরা কিভাবে লিখি একটু চ্যাট বক্সে লিখে জানাই দাও তো, যে ডায়রিয়া বানানটাকে আমরা ঠিক কিভাবে লিখি? সবাই একটু চ্যাট বক্সে লিখো। আচ্ছা, অনেকে পারছো, অনেকে ভুল যাচ্ছে একটু। দেখো, ডায়রিয়া বানান আমরা দুভাবে লিখি, একটা হচ্ছে, আরেকটা। দেখো, দুটো বানানই ডায়রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, সো দুটোই কারেক্ট, কোনোটাই কিন্তু ভুল না। এটাও কারেক্ট, এটাও কারেক্ট। তো কেন কারেক্ট এটা নিয়ে একটু পরে আর একটু আলোচনা করবো। তো ডায়রিয়া বানান দুভাবেই লেখা যায়, এটাও ডায়রিয়া বানান, এটাও ডায়রিয়া বানান, দুটোই অ্যাবসলিউটলি কারেক্ট। যাই হোক, দেন ওয়াটার পলিউশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ, দ্য ইনডিসক্রিমিনেট ড্যাশ অফ টক্সিক কেমিক্যালস। ইনডিসক্রিমিনেট ড্যাশ অফ কি হবে? টক্সিক অ্যানিমালগুলোকে আমরা কি করি? আমরা হচ্ছে সেগুলোকে মানে বজ্র কি করি? ত্যাগ করি। তাহলে এটাকে ইংলিশে কি বলা যায়? তাহলে ডিসপোজ শব্দ আছে, ডিসপোজের সাথে আমরা সাফিক্স হিসাবে এল যুক্ত করে দিয়ে বানাই দিব ডিসপোজাল। তাহলে দ্য ইনডিসক্রিমিনেট ডিসপোজাল অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড দ্য ড্যাশ অফ হিউম্যান ওয়েস্ট। ড্যাশ, দ্য ড্যাশ অফ হিউম্যান ওয়েস্ট, এখানে অ্যান্সারটা কি হবে তাহলে বলো তো? হিউম্যান ওয়েস্ট গুলোকে কি করি আমরা? চাপা দেই বা কোনো কিছুকে তলিয়ে দেই, পানিতে ফেলি কিংবা মাটির নিচে দিয়ে দেই। তাহলে ডাম্প শব্দটা আছে, ডাম্প থেকে এখানে ডাম্পিং হয়ে যাবে। অ্যান্সার কি হবে? এন্ড দ্য ডাম্পিং অফ হিউম্যান ওয়েস্ট। তো খেয়াল করে দেখো এখানে দ্য ডাম্পিং অফ, এইখানে আমি ডাম্পিংটাকে কি বলতে পারি বলো তো? ডাম্পিং এটাকে কি বলা হয়? গ্রামারের ভাষায় ডাম্পিং এর একটা নাম আছে।
ভাই ডিসপোজাল মানে কি? ডিসপোজাল মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা, বা মানে আমরা ফেলা অর্থে ডিসপোজ শব্দটা ব্যবহার করি, পরিত্যাগ করা। আচ্ছা, অনেকে বলতেছো হ্যাঁ, দু একজনের এখন পর্যন্ত কারেক্ট অ্যান্সার পাই না। না, এটা পার্টিসিপল না, এটা পার্টিসিপল না, এটা জিরান্ট। ঠিক আছে, আরো স্পেসিফিক অ্যান্সার চাচ্ছি আমি। কারো হলো না। এটাকে বলা হয় ভার্বাল নাউন। তো খেয়াল করে দেখো, আমরা ছোটবেলায় হয়তো পড়েছি, কখনো কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় এবং সেটা যদি নাউনের মতো অর্থ প্রকাশ করে, তাহলে আমরা তাকে কি বলি? তাহলে তাকে বলি আমরা জিরান্ড। তো কোনো জিরান্ডের আগে যদি তুমি কখনো দেখো যে কোনো আর্টিকেল বসছে, এবং জিরান্ডের পরে যদি দেখো কোনো প্রিপোজিশন বসছে, তাহলে তখন সেই জিরান্ডটাকে আর জেরান্ড বলা হয় না, তখন সে হয়ে যায় ভার্বাল নাউন। কি হয়ে যায়? ভার্বাল নাউন হয়ে যায়। উদাহরণস্বরূপ বলতে পারি, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে হাঁটা একটা ভালো ব্যায়াম। এখানে ওয়াকিংটা কি? ওয়াকিং হচ্ছে জিরান্ড। আমি যদি বলি দ্য ওয়াকিং অফ স্পাইডার, স্পাইডার ইজ স্ট্রেঞ্জ, তাহলে এখানে ওয়াকিংটা কি হয়ে যাবে? এখানে ওয়াকিংটা হয়ে যাবে ভার্বাল নাউন। তার কারণ ভার্ব প্লাস আইএনজি, আগে একটা আর্টিকেল পরে একটা প্রিপোজিশন, তাহলে ভার্বাল নাউন হয়ে যাবে ওয়াকিং। তেমনি ভাবে দেখো, ডাম্পিং এর আগে একটা আর্টিকেল দা আছে, ডাম্পিং এর পরে একটা প্রিপোজিশন অফ আছে, তাহলে ডাম্পিংটা কি হয়ে যাবে? ভার্বাল নাউন। যাই হোক, হিউম্যান ওয়েস্ট ইনটু রিভার্স অ্যান্ড ক্যানালস কজেস পয়জনিং অ্যান্ড ড্যাশ ডিজিজেস। কি হবে এখানে? কোন ধরনের ডিজিজ তৈরি করে তারা? দেয়াই আছে মনে হয় এখানে, ড্যাশ ডিজিজেস। দেখো, ওয়াটারবোর্ন শব্দটা দেয়া আছে। তো ওয়াটারবোর্ন লিখতে যেই অনেকে ওয়াটারবোর্ন শব্দটাকে তোমাদের যে কিবোর্ড, সেই কিবোর্ডের হয়তো অটো কারেকশনের জন্য দেখবা ওয়াটারবোর্ন এই বানানটা তোমাদেরকে শো করছে। তাহলে দেখো ভাইয়ারা, এই যে ওয়াটারবোর্ন নাকি ওয়াটারবোর্ন, কোনটা কারেক্ট আমাকে বলো তো? দুইটাই কারেক্ট নাকি কোনটা কারেক্ট? কোনটাতে ইউ হবে নাকি ইউ হবে না? কোনটা কারেক্ট বলো? ভার্বের সাথে ইডি হলে কি নাউন হয়? না, ভার্বের সাথে ইডি হইলে সেটা পার্টিসিপল হয়ে যায়, সেটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, হ্যাঁ, দুইটাই কারেক্ট এখানে। এখানে ওয়াটার বোর্নটাও কারেক্ট, ওয়াটার বোর্নটাও কারেক্ট। অনেকটা হচ্ছে লেবার আর লেবারের মতো। দেখো, লেবারকে এভাবেও লেখা হয়, এভাবেও লেখা হয়, তাই না? তেমনি কালারকে, কালারকে এভাবে লেখা হয়, কালারকে এইভাবেও লেখা হয়। কেন লেখা হয়? একটা ব্রিটিশরা লেখে, একটা আমেরিকানরা লেখে। আমাকে একটু বলো তো দেখি, তোমরা কে কে জানো যে একটা শব্দ দেখে কিভাবে বুঝবো যে কোনটা ব্রিটিশরা লেখে, কোনটা আমেরিকানরা লেখে? যেমন কালার, কালারের ভিতরে চেনার কোনো উপায় আছে কিনা? একটু শর্টকাটে জানাই দাও তো, বলো। খুবই একটা শর্টকাট নিয়ম আছে, কেউ জানো যে কিভাবে আমরা চিনতে পারবো কোনটা ব্রিটিশ কোনটা আমেরিকান? হ্যাঁ, ব্রিটিশ ওয়ার্ড হয় হচ্ছে লং, আমেরিকান গুলো হয় শর্ট। অর্থাৎ আমেরিকানরা সবকিছুকে সহজ করার চেষ্টা করে। দেখো, এখানে একটা ইউ কমাই নিয়ে আসছে আমেরিকানরা, এখানে একটা ইউ এক্সট্রা লিখছে কারা? ব্রিটিশরা। একটা কম কে লিখছে? আমেরিকানরা। ডায়রিয়া এই বানানটা কিন্তু কঠিন, এইটা সহজ, সহজটা আমেরিকার, কঠিনটা হচ্ছে ব্রিটিশদের। তেমনি ওয়াটারবোর্ন এই শব্দটা হচ্ছে ব্রিটিশদের, আর এই শব্দটা হচ্ছে আমেরিকানদের। অর্থাৎ যারা এক্সট্রা মানে কোনো লেটার লিখে শব্দ প্রকাশ করে, যেই এক্সট্রা লেটারটা না লিখলেও শব্দ হয় আসলে, সেই শব্দগুলো আসলে ব্রিটিশদের। আর যারা শর্ট করে লেখার চেষ্টা করে তাদেরটা হচ্ছে আমেরিকান স্টাইল। আর কি, আমেরিকানরা শর্ট করে লেখার চেষ্টা করে। তো যাই হোক, দ্য নেক্সট ফ্যাক্টর ইজ দ্য নয়েজ পলিউশন ফ্রম ভেহিকেল হর্নস অ্যান্ড ড্যাশ দ্যাট মাইট কজ অ্যাগ্রেশন অ্যান্ড ড্যামেজ হিয়ারিং। তাহলে এখানে কি হতে পারে বলো তো? ওকে, তাইলে এখানে অ্যান্সার হবে হচ্ছে মাইক্রোফোন। তাহলে নয়েজ পলিউশন ফ্রম ভেহিকেল হর্নস অ্যান্ড মাইক্রোফোন that might cause aggression and damage hearing. Okay, and finally ড্যাশ পলিউশন। কি পলিউশন হবে এখানে? ওডর পলিউশন। ওডর মানে কি? দুর্গন্ধ বা ব্যাড স্মেলকে আমরা ওডর বলে থাকি। ওডর পলিউশন ফ্রম ডাম্পড অর untreated human waste causes serious discomfort to our senses of smell and attracts disease bearing.
আচ্ছা, অনেকের প্রশ্ন যে ভাইয়া এখানে মাইক্রোফোন না দিয়ে কি মাইক্রোফোনস দিতে পারবো কিনা। তো দেখো, মাইক্রোফোনকে ডিকটেট করছে কে এখানে? রিলেটিভ প্রোনাউন দ্যাট। দ্যাটের পরে কি আছে? মাইট শব্দটা। মাইট কার ক্ষেত্রে বসে বলো? সিঙ্গুলারের ক্ষেত্রে নাকি প্লুরালের ক্ষেত্রে? দুটো ক্ষেত্রেই বসতে পারে। তাই তুমি এখানে মাইক্রোফোন দাও বা মাইক্রোফোনস দাও, অর্থের কোনো তারতম্যই হচ্ছে না, গ্রামাটিক্যালি কারেক্ট। তো তুমি চাইলে মাইক্রোফোনস দিতে পারো, চাইলে মাইক্রোফোনও দিতে পারো, কারণ ভার্বে এখানে কিন্তু এমন কোনো ভার্ব দেয় নেই যেটা কেবলমাত্র সিঙ্গুলার কিংবা প্লুরালের ক্ষেত্রে বসে, তো তোমার জন্য দুটোই জায়েজ আছে। দেখো, সিরিয়াস ডিসকমফোর্ট টুয়ার্ডস সেন্স অফ স্মেল অ্যান্ড অ্যাট্রাক্টস ডিজিজ বিয়ারিং ড্যাশ সাচ অ্যাজ র্যাটস অ্যান্ড ফ্লাইস। তাহলে কিসের কথা বলা হচ্ছে এখানে? ক্রিয়েচার বা বিভিন্ন অ্যানিমালের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু ক্রিয়েচার দেওয়া যাবে না, এখানে ক্রিয়েচার্স দিতে হবে। তার কারণ এখানে সব ক্রিয়েচারের কথা বলে তাদেরকে ভিতরে দু একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যেমন অ্যানিমালস সাচ লাইক বা অ্যানিমালস সাচ অ্যাজ, এরকম কথাবার্তা বলি না, তাই এখানে এটাকে প্লুরাল করতে হবে। আই নাম্বারটা, উই শুড টেক ড্যাশ অ্যাকশন। কোন ধরনের অ্যাকশন নিতে হবে বলো তো? অ্যাকশন তো একটা নাউন, তার আগে একটা আমাদের কি দরকার? অ্যাকশনের আগে আমাদের একটা অ্যাডজেক্টিভ দরকার। তাহলে কি অ্যাডজেক্টিভ বসাইতে পারি এখানে? সবাই একটু বলো আপু ভাইয়ারা। উই শুড টেক, আচ্ছা ডিটারমাইন। আমাকে একটু বলো, ডিটারমাইন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ডিটারমাইন শব্দটা কোন পার্টস অফ স্পিচ একটু জানাই দাও আপু ভাইয়ারা। ডিটারমাইন অ্যাডজেক্টিভ? হায় আল্লাহ, কি বলো? ডিটারমাইন হচ্ছে একটা ভার্ব। এটাকে যদি আমরা পাস্ট ফর্মে নিয়ে যাই বা V3 ফর্মে নিয়ে যাই, তাহলে এটা কি হয়ে যায়? ডিটারমাইন্ড। তাহলে আমাকে একটু অ্যান্সার করে জানাও যে এখানে তো একটা অ্যাডজেক্টিভের দরকার, তো এখানে কিভাবে ভার্ব বসাবো আমি? বলো, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ দরকার, এখানে আমি ভার্বটা কেমনে বসাবো? কেউ বলতে পারবা? কেন? হ্যাঁ, ইডি আছে, মানে V3। V3 মানে কি এটাকে বলো? হ্যাঁ, ইডি যোগ করলে তো ভার্বই তো থাকলো। আমি যদি বলি আই ডিটারমাইন্ড টু গো, আমি যাওয়ার জন্য মনস্থির করেছিলাম, এক্সাক্ট অ্যান্সারটা জানতে চাচ্ছি, যেটাকে কি বলা হয়? ডিটারমাইন্ড থেকে যে ডিটারমাইন্ড করলাম, এক্স্যাক্টলি ইরফান, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোনো ভার্ব যদি কখনো অ্যাডজেক্টিভের ন্যায় আচরণ করে, তাকে আমরা কি বলি? পার্টিসিপল বলি। তো সেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েও হতে পারে, ভার্বের V3 ফর্ম হয়েও হতে পারে। যখন ভার্বের V3 ফর্ম অ্যাডজেক্টিভের ন্যায় আচরণ করে, তখন আমরা তাকে কি বলি? পাস্ট পার্টিসিপল। তাইলে এখানে ডিটারমাইন থেকে কি হয়ে যাবে অ্যান্সার? ডিটারমাইন্ড অ্যাকশন টু কন্ট্রোল দিস প্রবলেমস এন্ড ক্লিন আপ এনভায়রনমেন্ট টু ড্যাশ দিস আননেসেসারি ডিজিজেস। বলো এখানে কি হতে পারে লাস্টে? অ্যাভার্ট। অ্যাভার্ট শব্দটা একটা ভার্ব, তার মানে কি? এড়িয়ে চলা বা কোনো কিছুকে পরিহার করা বা মোকাবেলা করা, এই অর্থে আমরা অ্যাভার্ট শব্দটা বসায় থাকি। অ্যাভার্সন নাউন, অ্যাভার্ট হচ্ছে ভার্ব। তাহলে দেখো, প্রথমটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ক্লজ টেস্ট উইথ ক্লুজ, প্রশ্ন থাকলে জানাতে পারো। ওকে, কোয়েশ্চেন না থাকলে ভালো, তাহলে আমরা একটু গো থ্রু করি। খুবই ইজি ছিল। দেখো, ক্লজ টেস্ট উইথ ক্লুজ নাম্বার 2, to encourage female education the government has taken some dash steps। কেমন স্টেপ নিয়েছে বলো তো? গভর্নমেন্ট কেমন স্টেপ নিয়েছে? ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ইতিবাচক, ভেরি গুড। তাহলে অ্যান্সার হবে প্রথমটাতে, to encourage female education the government has taken some positive steps such as giving stipends to girl students। স্টাইপেন্ড মানে কি? বৃত্তি বা উপবৃত্তি, যেটাই বলো না কেন। এখানে ফুল স্টপ না হয়ে একটা কমা হবে, তারপরে কি হবে বলো তো? এখানে দেখো ভার্বের সাথে আইএনজি আছে, এন্ড এইখানেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে রিক্রুট শব্দটা কোথায় আছে? রিক্রুট মানে কি? নিয়োগ দেয়া। রিক্রুটের সাথে এখানেও আইএনজি যুক্ত হয়ে যাবে। আমি চাইলেও এখানে রিক্রুট বলতে পারবো না, আমাকে কি বলতে হবে এখানে? রিক্রুটিং বলতে হবে। তো আমাকে একটু ঝটপট জানায় দাও যে একটা বাক্যে যখন দুটো অংশকে একইভাবে লেখা হয়, দুটো ক্লজ কিংবা দুটো ফ্রেজকে দুটোর ভিতরে সাদৃশ্য মেইনটেইন করে যখন লেখা হয়, ওটা গ্রামারের কোন পার্টে আলোচনা করা হয় বলো তো? এটা কোন টপিকের ভেতরে পড়ে? এখানে যেমন ভার্ব প্লাস আইএনজি, এখানেও ভার্ব প্লাস আইএনজি, এটা কোন টপিকের ভিতরে আলোচনা করা হয় বলো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না, সিনট্যাক্স না, এহে, প্যারালালিজম বা প্যারালাল স্ট্রাকচার নাম শুনেছি? প্যারালালিজম বা প্যারালাল স্ট্রাকচার, যে একটা বাক্যের প্রথম অংশটা যেমন হবে, বাকি অংশগুলো মানে যতগুলোর ভিতর তুলনা করা হয়, আলোচনা করা হয়। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দেই আমি। দেখো, খুব সহজ উদাহরণ দিয়ে শুরু করছি। রহিম হ্যান্ড ইজ taller
দেন করিম। বাক্যটা ঠিক আছে বলো তো? বাক্যটা ঠিক আছে কিনা? বাক্যটা ঠিক নাই। এখন দেখো, যদি আমি বলি রহিমস হ্যান্ড ইজ, এখানে টলারটা ইউজ করা ঠিক হবে না, লঙ্গার দেন দ্যাট অফ করিম। এবার ঠিক আছে? দেখো তো, বলো এবার ঠিক আছে কিনা? এবারও ঠিক নাই। তার মানে তোমরা এতদিন পর্যন্ত প্যারালালিজমটা নিয়ে পড়ো নাই, তোমরা শুধুমাত্র কি বলে মানে তোমার কম্পারেটিভ কিংবা সুপারলেটিভ পজিটিভ এটার ভিতরে সীমাবদ্ধ ছিলা। দেখো, এইখানে তুমি একটা প্রিপজিশনাল ফ্রেজ নিয়ে আসছো, কিন্তু এখানে তোমার একটা পজিটিভ ফর্ম আছে। তো দুইটা জায়গাকে একই রকম রাখতে হবে। তুমি দেন দ্যাট অফ করিম দিতে পারবা না, তোমাকে দিতে হবে দেন করিমস দিতে হবে এখানে। তুমি কখন দেন দ্যাট দিবা? যদি তোমার বলা হয় দ্য হ্যান্ড অফ রহিম, দেখো the hand of রহিম is longer, তখন তুমি করিমস দিলে ভুল হবে, তখন তোমার দিতে হবে কি is longer than that of করিম। কথা কি বুঝতে পেরেছো? অর্থাৎ একটা বাক্যে যখন দুটো বিষয় এর ভিতরে তুলনা করা হয়, তখন দুটো বিষয়কে একই রকম রাখা হয়, সিমিলার রাখা হয়, সেটাকে বলা হয় প্যারালালিজম বা প্যারালাল স্ট্রাকচার। এখানে অফ যুক্ত করে করা হয়েছে, এখানে অফ যুক্ত করে করেছি, এখানে পজিটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, এখানে পজিটিভ ফর্ম ব্যবহার করেই করব। এটাই মূল কথা। দেখো বুঝছো কিনা? ভাই দেন দ্য হ্যান্ড অফ করিম দেওয়া যাবে কিনা এটা পরের ক্ষেত্রে দিতে পারবা, এই ক্ষেত্রে কিন্তু দিতে পারবা না। বুঝছো কিনা সবাই জানাও। তো এরকম ভাবে অনেক ব্যাপার স্যাপার আছে। আরো একটা উদাহরণ দেই তোমাদের, ভালো করে বুঝবা। আই লাভ টু ইট, টু প্লে অ্যান্ড ট্রাভেলিং। তো একটু বলো তো এই বাক্যে তোমার ভুলটা কোথায়? ভুলটা থাকলে কোথায় আছে, কি আছে বলো? ভেরি গুড, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? আই লাভ টু ইট, এখানে টু প্লাস ভার্ব, এখানে টু প্লাস ভার্ব, এখানে হবে কি টু প্লাস ভার্ব, তাহলে অ্যান্সার হবে টু ট্রাভেল। আই লাইভ, আই লাভ টু ইট, টু প্লে অ্যান্ড টু ট্রাভেল, এটা অ্যান্সার। তাহলে দেখো এখানে যেমন ভার্বের সাথে আইএনজি আছে, পরেরটাও ভার্বের সাথে আইএনজি হবে, রিক্রুটের সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়ে গেল? রিক্রুটিং হয়ে গেল। Steps such as giving stipends to girl students, recruiting more female teachers, etc., etc. Dash, girls cannot receive the full benefit of education mainly because of the following reasons. তার মানে কি এতক্ষণ পর্যন্ত এত গুণের কথা বললাম, তারপরও মেয়েরা পারছে না। অর্থাৎ এখানে এমন একটা লিঙ্কার দিতে হবে যেই লিঙ্কারটা আমাদেরকে কন্ট্রাস্ট বোঝায় বা বৈপরীত্য বোঝায়। তাহলে কি দিতে পারি এখানে? ইয়েট, তার মানে কি তবুও। ইয়েট শব্দের অর্থ কি? তবুও। তাহলে ইয়েট গেল, রিক্রুট গেল, পজিটিভ চলে গেল। receive the full benefit of education mainly because of the following reasons dash misinterpretation and social structures dash girls from going to school. এটা কোন ধরনের মিসইন্টারপ্রিটেশন? মিসইন্টারপ্রিটেশন তো এক ধরনের নাউন, নাউনের আগে আমার এখানে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। কোন ধরনের অপব্যাখ্যা? রিলিজিয়ান, তো রিলিজিয়ানটা তো নাউন, রিলিজিয়ান থেকে আমাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। রিলিজিয়ানের অ্যাডজেক্টিভ ফর্ম কি? রিলিজিয়াস, অর্থাৎ ধর্মীয় অপব্যাখ্যা। ধর্মীয় অপব্যাখ্যা এবং সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক কাঠামো, ড্যাশ গার্লস ফ্রম গোয়িং টু স্কুল। তাহলে এখানে আমি কি বলতে পারি? ডিসকারেজের জায়গায় আমি এখানে ডিসকারেজ দিয়ে দিতে পারি। ঠিক আছে, ডিসকারেজ। অনেকে ডিসকারেজেস লিখছো, ডিসকারেজেস কেন হবে? দেখো এন্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট, দুইটা তো আলাদা, তাইলে এখানে ডিসকারেজ হবে আমাদের, ডিসকারেজেস হবে না, কিন্তু কি হবে? ডিসকারেজ হবে। তাহলে এখন দেখো তোমার পরীক্ষায় ধরো এই সোশ্যাল স্ট্রাকচারের নিচে দাগ থাকতে পারে, মনে করো সোশ্যাল স্ট্রাকচার নাই, অন্য কোনো শব্দ জানতে যাচ্ছে, তাহলে এখানে কোন শব্দ বসতে পারে বলো তো? এখানে আসলে সোশ্যাল স্ট্রাকচার বলতে কি বোঝানো হচ্ছে? রিলিজিয়াস মিসইন্টারপ্রিটেশন, অর্থাৎ ধর্মীয় অপব্যাখ্যা এবং সমাজের যে প্রচলিত নিয়ম নীতি। তাহলে এটাকে একটা শব্দ দিয়ে আমাকে একটু রিপ্লেস করো। এখানে আর ডিসকারেজিং বলতে পারো, এখানে আর ডিসকারেজিং বলতে পারো, কোনো সমস্যা নাই। এখন ফোকাস করো এখানে সোশ্যাল স্ট্রাকচারের বদলে আমরা একটা শব্দ দিয়ে যদি রিপ্লেস করতে চাই, হ্যাঁ সুপারস্টিশন বলতে পারো, আর কি কি শব্দ ইউজ করতে পারো বলো? হ্যাঁ ইংলিশে বলতে হবে না, ট্র্যাডিশন তো ভালো অর্থ ব্যবহৃত হয়। প্রিজুডিস, শাওন, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ শাওন, থ্যাংক ইউ সো মাচ। এরপরে সুপ্রভাও লিখেছো প্রিজুডিস, থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর সুন্দর ওয়ার্ড। আর কেউ বলো? সুপারস্টিশন ব্যবহার করতে পারি, প্রিজুডিস ব্যবহার করতে পারি, আর কি কি ব্যবহার করতে পারি? মালিয়াত, থ্যাংক ইউ সো মাচ। স্টেরিওটাইপস, এই ওয়ার্ডের জন্য আমি এতক্ষণ প্রশ্ন করছিলাম। তাহলে কি বসতে পারে? স্টেরিওটাইপস বসতে পারে। অর্থোডক্স, আতিয়ামনি, বাহ আলহামদুলিল্লাহ, তোমাদের তো বেশ ভালো অবস্থা।
তাহলে এখানে অর্থোডক্স না, অর্থোডক্সি ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে? অর্থোডক্স হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো এটাকে যখন নাউন করব তাহলে অর্থোডক্স থেকে অর্থোডক্সি হয়ে যাবে। তাহলে কি কি ব্যবহার করা যায়? প্রিজুডিস ইউজ করতে পারি, স্টেরিওটাইপ ব্যবহার করতে পারি, অর্থোডক্স ব্যবহার করতে পারি, সুপারস্টিশন ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই সবগুলোর মানে হচ্ছে সমাজে প্রচলিত যে নিয়ম নীতি, যেগুলো সমাজে বায়াসনেস বা পক্ষপাতিত্ব সৃষ্টি করে, ঠিক আছে? ওকে। ইভেন ইন আরবান স্কুলস গার্ল আর নট, এখানে তো ডিসকারেজ ব্যবহার করে ফেলেছি, তাহলে আর কি ব্যবহার করা যায়? গার্লস আর নট যেহেতু দেওয়া আছে, তাহলে আমি সরাসরি অ্যালাউ থেকে অ্যালাউড করে দিতে পারি। ইভেন ইন আরবান স্কুলস গার্লস আর নট অ্যালাউড বাই মেনি প্যারেন্টস টু লিভ ইন হস্টেলস ফর দেয়ার ডটার্স। কি হবে? ডটার্স সেফটি। আচ্ছা, আমাকে একটু বলো তো, এখানে অ্যাপোস্ট্রফি এসটা আগে বসার কথা না? ভুল আছে না এখানে? ইয়েস অর নো লিখে জানাও তো। কেন ঠিক আছে এখানে ডটার্স অ্যাপোস্ট্রফিটা? এটা প্লুরাল, ভেরি গুড। এখানে সব মেয়েদের কথা বুঝাচ্ছে, সেই জন্য তোমার এই অ্যাপোস্ট্রফিটা পরে চলে গেছে। আর যদি এটা একজন মেয়ের কথা বলতো তাহলে আগে বসতো। যেমন কোনো কামাল সাহেবের যে মেয়ে, কামাল সাহেবের মেয়ে, তার যে মেয়ে, তার মেয়ের কথা বলা হচ্ছে। ধরো কোনো একটা মেয়ে, তার কাছে একটা কলম আছে কামাল সাহেবের মেয়ের কাছে, তাই তখন সে বলবে দ্যাট ইজ মাই ডটার্স পেন, তার একটা মেয়ের কলম। আর যদি বলা হয় যে কামাল সাহেবের তিনটা মেয়ের অনেকগুলো কলম আছে, তাহলে তখন আমরা এভাবে লিখবো, এস এর পরে চলে যাবে অ্যাপোস্ট্রফিটা। বুঝতে পেরেছো? তাহলে যখন প্লুরাল হয় তখন অ্যাপোস্ট্রফিটা পরে বসে, যখন সিঙ্গুলার হয় অ্যাপোস্ট্রফিটা আগে বসে, এটাই পার্থক্য। এখানে সেফটি হবে আর্লি ম্যারেজ অ্যান্ড চাইল্ডবার্থ মেক উইমেন ড্যাশ টু হোম। তাহলে এখানে টাই থেকে আমরা টাইড বলে ফেলতে পারি, আর্লি ম্যারেজ অ্যান্ড চাইল্ডবার্থ মেক উইমেন টাইড টু হোম অ্যান্ড উইথ নো, কি হবে এখানে? পসিবল আছে, পসিবল থেকে আমরা এখানে পসিবিলিটি ব্যবহার করতে পারি, টাইড টু হোম উইথ নো পসিবিলিটি অফ গোয়িং ব্যাক টু স্কুল। এনি এক্সপেন্ডিচার ফর সেন্ডিং গার্লস টু স্কুল ইজ কনসিডার্ড, কি হবে এখানে বলো তো? লাস্টেরটা ওয়েস্ট হবে, ভেরি গুড। যারা ওয়েস্টেজ লিখতেছো, না ভাইয়া ওয়েস্টেজ লেখা যাবে না। দেখো ওয়েস্টেজ দুইটাই নাউন। ওয়েস্টেজটা কখন ব্যবহার করি? যেটা আমাদের ট্র্যাশ বা ময়লা বা বর্জ্য, এই অর্থে আমরা ওয়েস্টেজ শব্দটা ব্যবহার করি। কিন্তু এখানে ওয়েস্ট মানে কি? একটা বোঝা বা অতিরিক্ত খরচ, যে খরচটা মানে অতিরিক্ত ব্যয়। তো এই ওয়েস্টের সাথে ওই ওয়েস্টেজের কিন্তু পার্থক্য আছে, তো এখানে ওয়েস্ট রাখতে হবে, ওয়েস্টেজ কিন্তু দেয়া যাবে না। দেখো এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা, 1 মিনিট, না হলে পরের প্রশ্নে যাব। ভাই ওয়েস্টেজ অফ, না ওয়েস্টেজ হবে না ভাই এখানে। আচ্ছা সরি, আই হ্যাড আ কল। যেটা বলছিলাম, পৃথু লিখেছো দুটোই হবে, ওয়েস্ট অথবা ওয়েস্টেজ। তুমি প্রথম কথা, তুমি তো ওয়েস্টেজ বানানটাই লিখতে পারো নাই আপু, আমি তো ব্যাখ্যা করলাম। যদি তুমি কোনো বইয়ে ওয়েস্টেজ দেখে থাকো, তাহলে আমাকে থাকতেই পারে, কারো মনে হতেই পারে যে এটা ওয়েস্টের পাশাপাশি ওয়েস্টেজ হতে পারে। আমাকে একটু লজিক দাও ভাইয়া, মিনিং বলে বলার চেষ্টা করো যে এই কারণে এখানে ওয়েস্টেজ হবে। যেমন আমি তোমার পেছনে খরচ করতেছি আমি 500 টাকা, তোমাকে আমি চিনি না জানি না, তুমি এসে বলতেছো ভাইয়া বার্গার খাওয়াইলাম, আমি কি বলবো আমার টাকাটা ওয়েস্টেজ হলো? আমি কি বলবো আমার টাকাটা একটা ওয়েস্ট হলো? বলো। তাহলে বলো ওয়েস্টেজটা কেউ কোথাও দেখেছো কিনা? হ্যাঁ, তাহলে ওয়েস্টেজটা কিন্তু এখানে হওয়ার প্রশ্ন আসে না, এখানে ওয়েস্টই থাকবে। তার কারণ তোমরা যদি কোনো জায়গায় দেখো, সাধারণত তোমাদের চোখে যদি কোনো গাইড কিংবা বই পড়ে যায়, ওইটাতে যা লেখা থাকে সেটাকেই আমরা একদম বাইবেলের মতো, সংবিধানের মতো স্বতঃসিদ্ধ বলে মনে করি।
এজন্য ওয়েস্টেজ হওয়ার কিন্তু প্রশ্ন আসে না, এখানে অবশ্যই ওয়েস্ট হবে, কারণ ওয়েস্টেজ শব্দের অর্থ হচ্ছে ময়লা, বর্জ্য, যেগুলোকে আমরা ডিসপোজ করি, ঠিক আছে? এখানে তো সেই অর্থে ব্যবহৃত হয় নাই, তো মিনিংটা বুঝতে হবে আমাদেরকে। তো দেখো কারো কোনো কনফিউশন আছে কিনা ভাইয়া আপুরা? জুলফিকার লিখেছো ভাইয়া সব কয়টাকে কি চেঞ্জ করতে হয় কিনা, না সবগুলোকে কিন্তু চেঞ্জ করতে হবে না তোমার। তুমি হচ্ছে যেগুলোকে মনে করবা, যেমন অনেকগুলো আমরা ডিরেক্ট কিন্তু বসাই দিতে পারি, কিছু কিছু জিনিস যেমন ইয়েটকে কিন্তু বদলাই নাই, তাহলে যেগুলো বদলানোর মতো সেগুলোকে বদলাবো, আর যেগুলোকে বদলানোর দরকার নেই সেগুলোকে বদলাবো না। ওকে, তাহলে সামনের দিকে চলে যাই আমরা। দেখো পোল নাম্বার 3। পোল নাম্বার 3 আরেকটা পোল নাম্বার কি বলছি, কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের আরেকটা ক্লু দেখতে পাচ্ছি। উইথ ক্লুজ, read the following text and fill the blanks with suitable word from the box. There are more words than needed. দেখো ডিয়ার মহুয়া, আমরা হার্টেস্টের পরে কোন শব্দটা ব্যবহার করি বলো তো? কংগ্রাচুলেশন না কংগ্রাচুলেশনস? হার্টেস্ট কংগ্রাচুলেশনস, হার্টেস্ট কংগ্রাচুলেশনস অন ইয়োর গ্র্যান্ডের পরে কি বলি? গ্র্যান্ডের পরে বলি সাকসেস। হার্টেস্ট কংগ্রাচুলেশনস অন ইয়োর গ্র্যান্ড সাকসেস, আই বিকেম ড্যাশ হ্যাপি। হ্যাপি শব্দটা কি একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য কে বসে? এখানে বসে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হিসেবে এখানে কোন শব্দটা বসতে পারে বলো তো? এক্সট্রিম শব্দটা কোন পার্টস অফ স্পিচ একটু জানাই দাও, এক্সট্রিম শব্দটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, এক্সট্রিম শব্দটা অ্যাডজেক্টিভ, ভেরি গুড। আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হয় তখন আমরা সেটাকে বলি অ্যাডভার্ব, আর যদি কখনো দেখি আমরা নাউনের সাথে কোনো এলওয়াই যুক্ত হয়েছে তখন আমরা সেটাকে বলি অ্যাডজেক্টিভ। তাহলে এভাবে কিন্তু আমরা সহজেই ইন্টারচেঞ্জ করতে পারি একটা নাউন থেকে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব। তো এক্সট্রিমটা যেহেতু অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করে আমি এখানে অ্যাডভার্ব গঠন করতে পারি, তাহলে অ্যান্সার হবে আই বিকেম extremely happy and dash on being dash. become happy and এখানে ডিলাইট আছে, ডিলাইট থেকে আমি ডিলাইটেড বলতে পারি, ডিলাইটফুল বলতে পারি, দুটোই বলতে পারি না? দেখো তাহলে যেখানে একাধিক অ্যান্সার হতে পারে সেখানে কিন্তু আমি নিজেই বলে দিচ্ছি, তোমাদের অ্যান্সারগুলোকে ওয়েলকাম জানাচ্ছি। তাইলে এখানে আমি ডিলাইটেড বলতে পারি, ডিলাইটফুলও বলতে পারি। আই বিকেম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড ডিলাইটেড অন বিং ড্যাশ। বিং কি হবে? ইনফর্মড তো দেয়া আছে, সরাসরি ইনফর্মড শব্দটা বসবে। তাহলে I became extremely happy and delighted on being informed that you won the first prize in the 4th Asian Painting Exhibition. To be the first in an international compete আছে, এখান থেকে বলতে পারি আমি competition. To be the first in an international competition is not pride of the, এখানে যেহেতু পারফর্ম আছে, পারফর্ম এটা একটা ভার্ব, ভার্ব থেকে আমি কিভাবে নাউন করতে পারি? পারফরমেন্স বলতে পারি অথবা পারফর্মার বলতে পারি, তাই না? দুইভাবে নাউন গঠন করতে পারি, তাহলে এখানে পারফর্মার। শুধুমাত্র পারফর্মারের জন্যই এটা একটা সম্মান কিংবা গৌরবের বিষয় না, বরং পুরো দেশের জন্য। তাহলে ন্যাশনের আগে আমার একটা অ্যাডজেক্টিভ বসবে, সম্পূর্ণ অর্থে এন্টায়ার শব্দটা, তাহলে এন্টায়ার একটা অ্যাডজেক্টিভ, এন্টায়ারলি হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এন্টায়ার নেশন। বাই বিং সো ইউ হ্যাভ ড্যাশ লরেলস ফর দ্য কান্ট্রি, তাহলে এটা কি হয়? ইউ হ্যাভ আর্ন থেকে আর্নড হয়ে যাবে, তাই না? ইউ হ্যাভ আর্নড লরেলস মানে কি? দেশের মর্যাদা, দেশের সম্মান অনেক বেশি অর্জন করেছো তুমি, বা দেশের যে অবস্থানটা তার থেকে আরেকটু বাড়িয়েছো। আই উইশ ইউর ড্যাশ সাকসেড, কেমন সাকসেস বলো তো? এখানে কন্টিনিউ শব্দটা আছে, কন্টিনিউ থেকে আমি যদি এটাকে নাউন অ্যাডজেক্টিভ বানাই দেই, সাকসেস যেহেতু নাউন এর আগে অ্যাডজেক্টিভ দরকার হবে আমার, তাহলে অ্যান্সার হবে কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস সাকসেস। দেখো এটাও খুব সহজ ছিল না? কারো কোনো কনফিউশন বা কোনোটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব? যেমন অনেকেই এর আগেরটা নিয়ে আর্গু করছিলা যে ভাইয়া ওয়েস্টেজ হবে, ওয়েস্টেজ হবে, ওটাও তো ব্যাখ্যা করেছি। এখন একটু বলো তো এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা আপু ভাইয়ারা? ওকে, নো কনফিউশন, থ্যাংক ইউ সো মাচ। খুব সহজ জিনিস, কনফিউশন হওয়ার কথা না। তো সোফার তোমরা যতটুকু পড়লা সেই আলোকে আমাকে একটু জানাই দাও তো, যদি আমরা মানে ফিল ইন দ্য গ্যাপ করতে চাই, এটার জন্য গ্রামারের কোন বিষয়গুলোর উপর আমাদের দক্ষতা ভালো মতো থাকা উচিত? একটু চ্যাট বক্সে জানাই দিবা আপু ভাইরা, যে কোনটা আমাদেরকে খুব ভালো করে পড়া উচিত।
আসিফ লিখেছো সরি ভাইয়া, পরে জয়েন করেছো। না, আমরা হচ্ছে এই ফিল ইন দ্য গ্যাপের আগে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করিনি, এটাই আমাদের ফার্স্ট টপিক, ঠিক আছে? হ্যাঁ, প্রথম কথা, খুবই ইম্পর্টেন্ট কথা বলেছো। আমাদের কি নিয়ে পড়া উচিত? আমাদের প্রথমে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করা উচিত। কি নিয়ে? পার্টস অফ স্পিচ। এরপরে পড়া উচিত আমাদের রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে, তাই না? রাইট ফর্মস অফ ভার্ব। এন্ড ফাইনালি কি নিয়ে পড়া উচিত আমাদের? আমাদের অনেক ভোকাবুলারি নিয়ে আইডিয়া থাকা উচিত। কি নিয়ে? ভোকাবুলারি নিয়ে আইডিয়া থাকা উচিত। তো ভাইয়া পার্টস অফ স্পিচ জানাটা কেন দরকার? কোথায় নাউন বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে? যেমন নাউন থাকলে নাউনকে মডিফাই করার জন্য তার আগে একটা অ্যাডজেক্টিভের দরকার হবে। অ্যাডজেক্টিভ থাকলে তাকে মডিফাই করার জন্য এখানে আমার একটা অ্যাডভার্বের দরকার হবে। তার মানে পার্টস অফ স্পিচের পজিশনিং গুলো কোথায় হয়, কাকে কে মডিফাই করে, অ্যান্ড এগুলো চেনাটা আমাদের জন্য খুব বেশি দরকার। তাহলে পার্টস অফ স্পিচ, রাইট ফর্মস অফ ভার্ব, যে কখন কোন ভার্বের কোন ধরনের ফর্ম বসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কনজুগেশন, এই ব্যাপারগুলো নিয়ে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। আর ভোকাবুলারি তো মাস্ট। তো একটু জানতে চাচ্ছি তোমাদের কাছে, বলো তো আপু ভাইয়ারা, যে তোমাদের ভেতরে কেউ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আইবিএ আছে, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে পড়ার স্বপ্ন দেখো কিনা? কেউ কেউ আছো যাদের টার্গেট আইবিএ তে পড়া, এমন কেউ? একজন লিখে দিচ্ছ নো। আচ্ছা, না হইলে জানানোর দরকার নেই, যাদের ইচ্ছা আছে তাদেরটাই জানতে যাচ্ছি। তোমার ইচ্ছা অন্য কিছু থাকতে পারে, কেউ হচ্ছে ডাক্তার হতে চাও, কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, কেউ আর্মি হতে চাও, হ্যাঁ অনেকেই দেখতে পাচ্ছি, অনেকে আইবিএ তে পড়তে চাও। তো কিছু তোমাদেরকে একদম ফ্যাক্ট বলে রাখি, আমারও নিজের আইবিএ তে পড়ার ইচ্ছা ছিল, বাট ঢাকা ভার্সিটির আইবিএ তে আমি চান্স পাই নাই। জাহাঙ্গীরনগর আইবিএ তে চান্স পেয়েছিলাম, কিন্তু ভর্তি হইনি পরবর্তীতে। দেখো, আইবিএ তে যদি চান্স পেতে চাও, তোমার সবচেয়ে বেশি লাগবে ভোকাবুলারি। তো অনেক সময় আমরা বলি না যে আমাদের ভর্তি পরীক্ষায় আমাদের কি কি পড়তে হবে, সেটার জন্য ভর্তি পরীক্ষার আগে যে 3 মাস থেকে 4 মাস সময় পাওয়া যায়, ওই সময়টা যদি পড়াশোনা করি আমাদের জন্য ইনাফ, তাই না? হ্যাঁ, ওইটা ইনাফ। তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার 3 থেকে 4 মাস পড়ে যে কোনো জায়গায় চান্স পাবা ইনশাল্লাহ, এটা ঠিক। কিন্তু তুমি যদি সারা জীবনে যদি তোমার ভোকাবুলারি নিয়ে যদি কোনো আইডিয়া না থাকে, তুমি 3 মাসে যদি 24 ঘন্টা যদি পড়াশোনা করো না কেন, আইবিএ তে চান্স পাওয়া নিয়ার ইম্পসিবল। মানে তোমার 99% পসিবিলিটি যে তুমি ফেল করবা, বাকি 1% পসিবিলিটি চান্স পাইলেও পাইতে পারো। তার কারণ কি, আইবি এর পরীক্ষাটা পুরোপুরি হয় ভোকাবুলারি বেসড। তো এখন হয়তো মনে অনেক ইচ্ছা যে আমি আইবিএ তে পড়বো, আইবিএ তে পড়ে একসময় অনেক বড় কিছু হবো, হ্যান ত্যান। বাট মানে আসলে আইবিএ তে সিট অনেক কম, তো মাত্র 120 জন করে ভর্তি হয় প্রতি বছর, কোনো বছর 120 জন, কোনো বছর 130 জন, সারা বাংলাদেশ থেকে। এমন অনেক ছেলে পেলে আছে যারা ঢাকা মেডিকেলে চান্স পায়, বুয়েটে চান্স পায়, তারপর সবকিছু বাদ দিয়ে আইবিএ তে ভর্তি হয়। তাহলে এত কম্পিটিশন কেন? কারণ ওদের মানে ডিমান্ড অনেক বেশি, প্রশ্নটা অনেক কঠিন হয় ওদেরকে, ওদের ওখানে। কিন্তু গ্রামার যে পার্ট গুলো আসে সেগুলো কিন্তু আহামরি কঠিন না, ওগুলো আমরা যে ধরনের গ্রামার পড়ি সেখান থেকেই আসে। কিন্তু এত ভোকাবুলারি গুলো, তাহলে ওখানে চান্স পায় কারা? এক সময় দেখা যাইতো যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তারাই মোটামুটি চান্স পাচ্ছে, কিন্তু গত 5-6 বছরে দেখা গেছে না, প্রচুর স্টুডেন্ট, বাংলা মিডিয়ামের অনেক স্টুডেন্ট চান্স পাচ্ছে, অনেক মানে আমাদের এনসিটিপি কারিকুলামে পড়ে অনেকে চান্স পাচ্ছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। এখন দেখা যায় যে 120 জনের ভিতরে 60-70 জনের ভিতরেই থাকে হচ্ছে বাংলা মিডিয়াম থেকে, আর বাকি 50 জনের ভিতর থাকে হচ্ছে ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম থেকে। তো আমাদের জন্য কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে, কারণ আমরা এখন এটার সাথে পরিচিত হয়ে গেছি। পরিচিত যারা, তারপর কারা চান্স পায়? যারা ছোটবেলা থেকে অনেক ভোকাবুলারি পড়তে থাকে। তো যারা তোমাদের ইচ্ছার কথা জানালা যে আইবিএ তে পড়ার স্বপ্ন দেখো তোমরা, অবশ্যই ভোকাবুলারি পড়ার সময় এটা, যদি তোমার কলেজ লাইফে তুমি কোনো ভোকাবুলারি না শিখতে পারো, আইবি এর ইচ্ছাটা, আইবি এর স্বপ্নটা তাহলে বাদ দিয়ে দিতে পারো। তাহলে ভাই ভোকাবুলারি পড়বো কিভাবে? তোমাদের টেক্সট বইয়ে যত ভোকাবুলারি আছে এটা যদি পড়ে শেষ করো, তাও তোমার অনেক হয়ে যাবে। প্রত্যেকদিন টার্গেট রাখবা, একটা আলাদা খাতা বানাবা, সেই খাতায় প্রত্যেকদিন 5টা করে ভোকাবুলারি পড়বো। একটা করে ইংলিশ শব্দ, অ্যাভার্ট ধরো লিখলাম, অ্যাভার্ডের বাংলা মিনিংটা লিখলাম, অ্যাভার্ডের একটা সিনোনিম লিখবো, একটার জায়গায় 2টা লিখবো, একটা অ্যান্টোনিম লিখবো, এটা দিয়ে একটা সেন্টেন্স গঠন করব। এরকম করে প্রত্যেকদিন 5টা করে পড়বো। কতক্ষণ টাইম লাগবে? হাইস 10 মিনিট। মুখস্থ করার দরকার নেই, প্রত্যেকদিন একবার করে রিভাইজ দিবা। এই 5টা প্রথম দিন লিখলা, 2-3 বার পড়লা, পরের দিন আরো 5টা লিখবা, আগেরটা সহ পরের দিন এটা একবার রিভাইজ করবা। এরকম করে আগে যতগুলো লিখছো এক নজর করে প্রতিদিন দেখার চেষ্টা করবা। গান গাওয়ার জন্য যেমন যারা গায়ক আছে তারা কি করে, ঘুম থেকে উঠে সকালবেলা আগে গার্গেল করে রেওয়াজ করা শুরু করে। কোনো গায়ক যদি 7 দিন রেওয়াজ না করে, তাহলে দেখবা তার গলার সুরই ভেঙে গেছে, গলার চিনাই যাচ্ছে না, স্টেজে উঠাই দিলে তার গলা কাঁপবে, ক্যাট আওয়াজ করবে। তেমনি ভোকাবুলারিও পুরোপুরি রেওয়াজ কিংবা চর্চা করার জিনিস। যদি স্বপ্ন হয় বড়, যে ভাই আমি আইএলটিএস দিব, বিদেশে পড়তে যাব, জিআরই দিব আমি, কিংবা ভাই আমি আইবিএ তে পড়তে চাই, কিংবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও কিছু জায়গায় যদি পরীক্ষা দাও, আইওটি কিংবা এমআইএসটি, এখানে কিন্তু কঠিন কঠিন ইংলিশ আসে।
তো ওখানে যদি পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু ভোকাবুলারি নিয়ে খুব ভালো আইডিয়া পেতে হবে। তোমাদের বড় ভাই আপুরা যারা উদ্ভাসে এখানে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি কিংবা মেডিকেল প্রোগ্রামে ভর্তি, তারা যখন ক্লাস করতে আসে তারা বলে ভাই ভোকাবুলারি কিভাবে পড়বো? আমরা বলি ভাইয়া পড়ার দরকার নেই। তার কারণ কি, যারা কলেজ জীবনে শেখে নাই, অ্যাডমিশনের এই 3 থেকে 4 মাসে এসে যদি ভোকাবুলারি পড়তে যায় তারা গ্রামার পড়ে শেষ করতে পারবে না। ঠিক আছে? তো এখন তো এইচএসসির পড়া পড়বো, অ্যাডমিশনের টাইমে অ্যাডমিশনের গ্রামার পড়বো, কিন্তু ভোকাবুলারি এখন থেকেই শিখতে হবে, নাইলে কপালে বড় শনি আছে। তাহলে এখন থেকে সবার টার্গেট, যারা একটু বড় স্বপ্ন দেখি আমরা, তারা কি করব, বাসায় প্রতিদিন 5টা করে নতুন নতুন ভোকাবুলারি পড়ার চেষ্টা করব। ঠিক আছে? সাইমা লিখেছে ভাই উদ্ভাসে আইবিএ কোর্স আছে। এখনো নাই, বাট তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা সেই পর্যন্ত হয়তো চলেও আসতে পারে ইনশাল্লাহ। ওকে। মাহিন লিখেছে ভাই আই ক্যান সিং ইংলিশ সং। ভাইয়া আমিও গান গাইতে পারি, সমস্যা নেই। আইবিএ পরীক্ষার আগেও গান গাইতে পারতাম, কিন্তু গান গেয়ে তো আমাকে নিল না। এন্ড প্রশ্নে লেখা ছিল না যে একটা গান গেয়ে দেখাও। যদি গান গেয়ে দেখাইতে বলতো তাহলে হয়তো 2-3 লাইন একটু গান গেয়ে দিতাম। হ্যাঁ, আইবিএ থেকে পশ কিট যায়? না, কথাটা খারাপ বলো নাই, মানে এটাও একটা স্টেরিওটাইপ, বুঝতে পারছো আইবিএ তে পশ কিট যায় কিনা। হয়তো আমি পশ ইনাফ ছিলাম না, যে জন্য হয়তো চান্স পাই নাই। হোয়াট এভার। ভাই টেক্সট বুক পড়লে হবে, টেক্সট বইয়ে প্রচুর ভোকাবুলারি পাবা। তোমরা ইএফটি যদি পড়ে দেখো, প্রত্যেকটা প্যাসেজের ভিতরে মিনিমাম 15 থেকে 20টা ওয়ার্ড পাবা যেগুলোর সাথে তুমি খুব একটা অ্যাকোয়েন্টেড না। তো সেগুলো তুমি সিনোনিম অ্যান্টোনিম বের করে করে পড়তে পারো। ঠিক আছে? ওকে। ভাই আইবি আর স্যাট পড়া সেম, কাছাকাছি, নট এক্স্যাক্টলি দ্য সেম, বাট কাছাকাছি। তুমি যদি স্যাটের প্রিপারেশন নাও আইবি এটা হয়ে যাবে, বাট আইবি এর প্রিপারেশন নিলে স্যাট হবে না। তাহলে সামনের দিকে যাই। দেখো আরেকটা আমরা সলভ করতে পারি, আরেকটা ফিল ইন দ্য গ্যাপ তোমাদের সাথে একটু সলভ করি। তাহলে প্রথমে দেখো আগে শব্দগুলো পড়ে নেই। রেডি, সেম, প্রাউড, ব্লিউ, ডিপেন্ডস, রেশনাল, ফ্লেশ, মেনশন, ইনফেরিয়র, ক্লাস, বার্থ, ওয়ার্ক। হ্যাঁ, একজন লিখছো ভাই আইবিএ তে পড়লে কি হওয়া যায়? তুমি কি হতে চাও ভাইয়া, বলো। তোমার জীবনে কি হওয়ার ইচ্ছা? তুমি আইবিএ তে পড়লে তো ডাক্তার হইতে পারবা না, ইঞ্জিনিয়ার হইতে পারবা না, আর্মি হইতে পারবা না, পাইলট হতে পারবা না। তাহলে কি হতে পারবা বলো? বিজনেসম্যান। ঠিক আছে? আইবিএ তে যারা পড়ে ওটার কাজই হচ্ছে মানে বিজনেস ওরিয়েন্টেড করে গড়ে তোলা। আইবিএ থেকে যারা পড়াশোনা করে তাদের সবারই নিজস্ব বিজনেস থাকে, তাদের স্টার্ট আপ থাকে, অথবা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি বাকরি করে, এই আর কি। দেখো, ম্যানস ডিগনিটি ডিপেন্ডস আপন ওয়ার্ক, ম্যান ইজ দ্য ড্যাশ বিং অন আর্থ। এটার অ্যান্সার কি হবে প্রথমটা বলো? কেমন মানুষ? পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যারা কি রেশনাল। অর্থাৎ রেশনাল শব্দের অর্থ কি? যাদের বিবেক বুদ্ধি আছে, তাই না? তুমি হচ্ছে ইরেশনাল কথাবার্তা বইলো না। আমরা মাঝে মাঝে মানুষকে বলি না যে আননেসেসারি, যখন তর্ক করে তখন আমরা কি বলি? কাইন্ডলি বি রেশনাল, যে লজিক্যাল হওয়ার ট্রাই করো, যুক্তিবাদী হও, বিবেক বুদ্ধি দিয়ে কথা বলো, এটাকে আমরা কি বলি? রেশনাল বলে থাকি। তাহলে ম্যানস ডিগনিটি ডিপেন্ডস আপন হিজ ওয়ার্ক, ম্যান ইজ আ রেশনাল বিং অন আর্থ, হি ইজ টু ড্যাশ ফর আদার্স। হি ইজ টু কি বলতে পারি? হি ইজ টু, হ্যাজ টুর মতো করেও করতে পারি, হি হ্যাজ টু ওয়ার্ক ফর আদার্স। ঠিক আছে? তার মানে তাকে অন্যের জন্য কাজ করতে হয়। হি শুড নট বি ড্যাশ ইফ হি ইজ অফ ড্যাশ ব্লাড। তাহলে হি শুড নট বি প্রাউড, এখানে আমরা বলতে পারি হি শুড নট বি প্রাউড ইফ হি ইজ অফ ব্লু ব্লাড। ব্লু ব্লাড মানে কি? তোমরা মাত্রই যে বললা যে ভাইয়া আমাদের এই যে পশ কিডরা ভর্তি হয় নাকি IVA তে, তো ওই যে ওই কথার সাথেই বলতে হয় যে ব্লু ব্লাড মানে আভিজাত্য, মানে যারা খুব বেশি পশনেস দেখায় তাদেরকে আমরা বলি ব্লু ব্লাড। ইংল্যান্ডে যে রাজ পরিবার তাদেরকে বলা হয় তাদের রক্ত নেই লোক, তাদের হাত কাটলে লাল রক্ত বের হয় না, নীল রক্ত বের হয়। তো তখন থেকে আমরা জানি যে অভিজাত্য বুঝাইতে আমরা ব্লু ব্লাড শব্দটা ব্যবহার করি। তাহলে হি শুড নট বি প্রাউড ইফ হি ইজ অফ ব্লু ব্লাড। হি শুড বি ড্যাশ টু হেল্প। এখানে কি হতে পারে বলো? হি শুড বি ড্যাশ টু হেল্প। He should be ready. Very good. He should be ready to help any. তাহলে এনির পরে কি হতে পারে? এনি ড্যাশ অফ ম্যান, তার মানে এনি ক্লাস অফ ম্যান, যে কোনো ক্লাস। আমরা তো ক্লাস স্ট্রাগলের কথা শুনেছি, কার্ল মার্কসের ঐতিহাসিক ক্লাস স্ট্রাগল, যে মানুষদের অনেক ক্লাস আছে, প্রলেতারিয়েট, বুর্জোয়া, কেউ হচ্ছে ধনী শ্রেণী, কেউ হচ্ছে শোষিত শ্রেণী।
তাহলে যেই ক্লাসের মানুষই হোক না কেন মানুষের একে অন্যকে সাহায্য করা উচিত। দ্য ম্যান হোম হি ইজ হেল্পিং মেনি বি, এখানে মেনি বি না মেবি হবে, মেবি ড্যাশ টু হিম, কি হবে এখানে মেবি ইনফেরিয়র টু হিম, তাহলে ইনফেরিয়র সুপিরিয়র এই কথাগুলো কিন্তু চলে আসছে। ইনফেরিয়র সুপিরিয়র এটা ল্যাটিন শব্দ, তো ইনফেরিয়র মানে হচ্ছে তুলনামূলক পিছিয়ে থাকা, সুপিরিয়র মানে তুলনামূলক উপরে থাকা, বুঝতে পারছো? যেমন তুমি মনে করো ভালো কি বলে ক্রিকেট খেলতে পারো, আরেকজন হচ্ছে ঠিক মতো ব্যাটই ধরতে পারে না বা হাত ঘুরায় বল করতে পারে না, তখন কি বলবা তুমি সুপিরিয়র সে ইনফেরিয়র। ব্যাপারটা যেরকম ইন্ডিয়ানরা ক্রিকেটে নিজেদেরকে কি মনে করে সুপিরিয়র মনে করে, আর বাংলাদেশকে কি মনে করে ইনফেরিয়র মনে করে। তো সুপিরিয়র ইনফেরিয়র মনে করলে কি সমস্যা হতে পারে সেটা তো গতকালকে ইন্ডিয়া টের পাইছে, পাইছে কি পায় নাই ভাইরা বলো? তাইলে সুপিরিয়রিটি কি থাকা ঠিক বলো? হ্যাঁ এই যে একজন লিখেও দিচ্ছে। তাইলে সুপিরিয়রিটি ইনফেরিয়রিটি এগুলো থাকা কিন্তু ঠিক না, সুপিরিয়রিটি কমপ্লেক্স আমরা যেটাকে বলে থাকি। আচ্ছা, দ্য ম্যান হোম হি ইজ হেল্পিং মে বি ইনফেরিয়র টু হিম বাই ড্যাশ, বাই বার্থ, মানে জন্মগতভাবে সে কিন্তু তার থেকে পিছিয়ে পড়া হতে পারে বা একটু ইনফেরিয়র হতে পারে, কোনো সমস্যা নাই। বাট আফটার অল হি ইজ দ্য ম্যান, হি হ্যাজ দ্য ড্যাশ অ্যান্ড ফ্লেশ। তাহলে এখানে ড্যাশ অ্যান্ড ফ্লেশ, তাহলে এখানে কি বলবো হি হ্যাজ দ্য, এখানে কি অন্য কিছু ছিল মাঝখানে? এখানে সবাই সেম বলতেছো, সেম। আচ্ছা সেম অ্যান্ড ফ্লেশ এটা কেমনে হয়? এখানে কি সেম ব্লাড অ্যান্ড ফ্লেশ হবে না? হ্যাঁ বলো। এখানে হয় অ্যান্ড শব্দটা হবে না, নাহলে ব্লাড হবে, তার মানে কি তোমরা কি মুখস্থ করছো নাকি অ্যান্সার দেখে দেখে বলতেছো? এই তো ধরা পড়ে। এ কেমন কথা, হায় আল্লাহ, তোমরা বাক্য না পড়ে কি অ্যান্সার দেখে দেখে বলতেছো এতক্ষণ ধরে? আমি তো ভাবছি তোমরা পারতেছো। আমি তাই তো বলি সবাই সেম অ্যান্সার করতেছে, সেম অ্যান্সার কই থেকে আসে এখানে? আল্লাহ গো। ভাইয়া তাইলে এখানে তুমি সেম কেমনে দিলা? এখানে এন্ড আছে ভাই, তাহলে সেম কেমনে দিলাম আমি? হ্যাঁ ব্লাড নাই তো, তাহলে সেম কেমনে দিলা বলো? যদি এটা মুখস্থ না করে থাকো অথবা অ্যান্সার না দেখো তাহলে এখানে সেম অ্যান্সার কেমনে করে মানুষ, আমারে বুঝাও একটু। অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ দিয়ে আমি শেষ করে দিছি, এরপরে এন্ড দিয়ে দিলাম। হ্যাঁ আফসানা রিপা বলছে আমি অ্যান্সার দেই নাই, আচ্ছা যারা অ্যান্সার দাও নাই তারা খুব ভালো। আর যারা অ্যান্সার দিছো তারা কি হয় তারা খাতা মানে চোখের সামনে অ্যান্সার শিট বের করে রাখছে, না হলে আগে থেকে মুখস্থ করে রাখছে। তাহলে এখানে কি হবে, হয় সেম ব্লাড অ্যান্ড ফ্লেশ হবে, অথবা এই অ্যান্ড শব্দটা থাকবে না। কথা কি বুঝা গেছে? হি হ্যাজ দ্য সেম ব্লাড অ্যান্ড ফ্লেশ অ্যাজ দ্য অ্যাবোভ মেনশনড ম্যান, এখানে মেনশন থেকে মেনশনড দিতে পারি। তাহলে দেখো মেনশনড, এই তো অনেকে কিন্তু ধরা পড়ে গেছে আজকে দেখো। আমি এত ভালো বলতেছিলাম তোমাদেরকে, গত ব্যাচের ছেলে পেলেকেও এত ভালো বললাম, এটা যদি ওদেরকে করাই নাই, তার মানে কেউ কেউ আছে আমাদের ভেতরে যারা অ্যান্সার শিট নিয়ে বসে আছি, অথবা কি, অথবা হচ্ছে আগে থেকে মুখস্থ করে রেখেছি, তাই না? ওকে ভাইয়া বইয়ে ব্লাড আছে, তাহলে কি তুমি কি বই দেখে অ্যান্সার করতেছো নাকি স্লাইড দেখে বলো? হ্যাঁ ইম্পোস্টার, এক্স্যাক্টলি। তাহলে এখানে ইম্পোস্টার কারা কারা আমরা বের করে ফেলেছি, দেয়ার আর মাল্টিপল ইম্পোস্টার অ্যামং আস। মিনিমাম কতগুলো ইম্পোস্টার পাওয়া গেছে এখানে? মিনিমাম এখানে 50 থেকে 60 জন ইম্পোস্টার পাওয়া গেছে। যাই হোক, তাহলে এখানে সেম ব্লাড অ্যান্ড ফ্লেশ হবে হচ্ছে অ্যান্সার। তো একটু সামনের দিকে চলে যাই, এখানে তোমাদের বাকি আরেকটা আছে, এটা তোমাদেরকে বাসায় করবা তোমরা, যদি কোথাও সমস্যা ফেস করো তাহলে নেক্সট ক্লাসে আমাদেরকে জিজ্ঞেস করবা। দেখি এখন প্যারাগ্রাফে চলে আসি। ভাইয়া প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি তো প্যারাগ্রাফার তোমাদেরকে লিখে দিব না, প্যারাগ্রাফে তোমাদের আইডিয়া দিতে পারি যে প্যারাগ্রাফটা কিভাবে লেখা উচিত। একদম ভেঙে ভেঙে বলি, এখানে অনেক স্টুডেন্ট আছি যাদের একটু হয়তো প্রপার গাইডলাইনের হয়তো অভাব থাকতে পারে। প্রথম কথা, প্যারাগ্রাফে কখনোই টাইটেল দিতে ভুল করো না। টাইটেল দিতে যদি ভুল হয় তাহলে কিন্তু -1। টাইটেল যদি ভুল করো, বানান ভুল হয় টাইটেলে, অথবা টাইটেল না দাও তাহলে 1 নাম্বার কেটে দিবে। আর টাইটেল ঠিক মতো দিলেও 1 নাম্বার পেয়ে যাবা, প্রথম কথা। অনেকের প্রশ্ন, তোমাদের ভিতরে অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া প্যারাগ্রাফ কয় প্যারায় লিখবো বলো তো? প্যারাগ্রাফ 2 প্যারায় লেখা উচিত নাকি 3 প্যারায় লেখা উচিত? স্ট্যান্ডার্ড কয়টা, 3 প্যারা না ভাইয়া বলো তো? একটা প্যারা। আচ্ছা ঠিক আছে যাও, প্যারাগ্রাফ কয়টা প্যারায় লিখবো? একটা প্যারায় লিখবো, এই জন্য এটাকে বলা হয় প্যারাগ্রাফ, ঠিক আছে? যদি একটার বেশি প্যারা করো তাইলে তো সেটা প্যারাগ্রাফ থাকলো না, সেটা কম্পোজিশন বা এসে হয়ে গেল, তাই না? তাইলে একটা প্যারা করতে হবে আমাদেরকে। ভাইয়া প্যারাগ্রাফের টাইটেল কি সবগুলো ক্যাপিটাল লেটারে দিব কিনা? ভাইয়া এটা তোমার ঐচ্ছিক, তোমার প্রশ্নে যেভাবে থাকবে ঠিক ওইভাবে দিবা। প্রশ্নে এখানে সবগুলো ক্যাপিটালে দেয়া আছে না, তাইলে যা আছে ওভাবেই। সবগুলো যদি ক্যাপিটালে দেয়া থাকতো তাহলে তুমি সবগুলোকে ক্যাপিটালে দিয়ে দিতা। কথা এখন যে ভাইয়া প্যারাগ্রাফ কতখানি লিখবো, প্যারাগ্রাফ কতখানি লিখবো এটা ডিপেন্ড করে তোমার হাতের লেখার উপরে।
200 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। এখন বলবা যে ভাইয়া 200 ওয়ার্ড হয়েছে কিনা এটা কেমনে বুঝবো? তো আমরা একটা লাইনে অন এভারেজে কয়টা করে শব্দ লিখি? 7টা 8টা থেকে হাইস্ট হলে 10টা পর্যন্ত। তো তোমরা ধরে রাখবা যে একটা প্যারাগ্রাফে 20 থেকে 25টা লাইন লিখবো আমরা, ঠিক আছে? 20 থেকে 25টা লাইন এখন তোমার যত পৃষ্ঠা হয়, 2 পেজের ভিতর শেষ হলে তাই, 3 পেজের ভিতর শেষ হলে তাই। তো 20 থেকে 25টা লাইন লিখবো আমরা প্যারাগ্রাফে, দেখবা অটোমেটিকলি সেখানে 200 থেকে 220 ওয়ার্ডের মতো হয়ে গেছে। তো এখন ভাইয়া যে প্রশ্নের উত্তরগুলো, এই উত্তরের বাইরে এক্সট্রা কিছু লিখতে পারবো কিনা, প্রশ্নগুলো প্যারা করতে হবে কিনা, না, যেখানে প্রশ্নের উত্তর শেষ করবা ওখান থেকে আরেকটা প্রশ্নের উত্তর শুরু করবা। তো এখানে প্যারা করতে হবে না। আর যেই প্রশ্ন, শুধু প্রশ্নের উত্তরগুলোই করতে হবে, এর বাইরে অন্য কোনো উত্তর করা যাবে না। যেমন তোমাকে বলা হয়েছে হোয়াট ডু ইউ মিন বাই ফুড অ্যাডাল্ট্রেশন, তুমি বললা ভাই ফুড অ্যাডাল্ট্রেশন মানে ফরমালিন দিয়ে খাবার পচানো, খাবার বাঁচায় রাখা যাতে মানুষ খেলে মানুষ মরে যায়, এটা হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন, দ্যাটস ফাইন। তুমি ঠিক লেখো ভুল লেখো ডাজন্ট ম্যাটার। কিন্তু এরপর যদি লেখো যে আমি যদি ফুড অ্যাডাল্ট্রেশন থামাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে এই অসাধু ব্যবসায়ী, ডিসঅনেস্ট বিজনেসম্যান, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু বলা যাবে না। তোমাকে বলছে ফুড অ্যাডাল্ট্রেশন নিয়ে লিখতে, তুমি দরকার হইলে ফুড অ্যাডাল্ট্রেশনের 2টা সংজ্ঞা লেখো। প্রথমে লেখো যে পিপল অ্যাডাল্ট্রেট ফুড ফর দেয়ার ইকোনমিক বেনিফিট, এরকম হ্যান ত্যান অনেক কথাবার্তা বললা। যে ভাই তুমি তো এখানে বলতে পারছো যে কি কিভাবে ফুড অ্যাডাল্ট্রেট করা হয়, এই ধরনের কথাবার্তা বললা। দেখো হাউ ডাজ ফুড গেট অ্যাডাল্ট্রেট, এটা তুমি সেকেন্ড প্রশ্নে যাই লিখবা। তো চাইলেই তুমি কিন্তু প্রথমটার উত্তরের পাশে যেয়ে প্রথমটার ভিতরে ঢুকাই দিতে পারো না। যদি তুমি ঢুকাই দাও, ধরো এই প্রশ্নটা 3 নাম্বারে আছে, তাহলে টিচার কিন্তু মনে করবে না তুমি সিকোয়েন্সটা মেনটেন করো নাই, তখন তোমার নাম্বার কেটে দিবে। এখন প্রশ্ন যে ভাইয়া প্রত্যেকটা প্রশ্নের উত্তর করলে দেখা যাবে আমার 200 ওয়ার্ড হয় নাই, 20 থেকে 25টা লাইন আমাদের হয় নাই, সেক্ষেত্রে আমরা কি করব ভাইয়া? এই জন্যই বললাম যে প্রত্যেকটা প্রশ্ন, তোমাদের তো 5টা থেকে 6টার মতো প্রশ্ন থাকবে, কোন প্রশ্নের উত্তর 2 থেকে 3 লাইন লিখবা, কোনোটা 4 থেকে 5 লাইন লিখবা। অর্থাৎ প্রশ্নের উত্তরগুলোই বড় বড় করে লেখার চেষ্টা করবা। আর লাস্টে যেও প্রশ্নের বাইরে এক্সট্রা কথা লেখাটাকে অ্যাভয়েড করবা, ঠিক আছে? যে কয়টা প্রশ্ন করছে শুধুমাত্র সে কয়টারই উত্তর দিবা। প্রত্যেকটাতে যদি এভারেজে তুমি 4 লাইন করে লেখো, তাহলে 5টা প্রশ্নে কয় লাইন হয়ে যায়? 20 লাইন। 20 লাইনে কি 200 ওয়ার্ড হবে না? ইজিলি কিন্তু 20 লাইনে 200 ওয়ার্ড হয়ে যাবে। তাহলে প্যারাগ্রাফ লেখার নিয়ম এটাই। অনেকের প্রশ্ন, ভাইয়া সহজ সহজ ওয়ার্ড দিয়ে যদি লিখি, কঠিন ওয়ার্ড না লিখি, তাইলে কি নাম্বার কমে যায়? অ্যাবসলিউটলি নো। তোমার যদি কোনো বানান ভুল না হয় এবং তোমার যদি গ্রামাটিক্যাল কোনো ভুল না হয়, তাহলে তুমি সহজ কথায় লেখো আর কঠিন কথায় লেখো, টিচার তোমাকে ফুল নাম্বার দিতে বাধ্য থাকবে। যেমন টাকার উপরে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে, বলা থাকে না? তেমনি তুমি হচ্ছে তোমার যে প্যারাগ্রাফটা, প্যারাগ্রাফ লেখার পরও বোর্ড থেকে ডিরেকশন দেয়া থাকে, নিম্নলিখিত নিয়মগুলো যদি কোনো টিচার বা কোনো স্টুডেন্ট ফলো করে, তাহলে সেই টিচার তাকে সম্পূর্ণ নাম্বার দিতে বাধ্য থাকিবে। বুঝতে পেরেছো? এখন আবার যেদিন লিখছো ভাইয়া প্যারাগ্রাফ কয় পেজ লিখবো, তা দেখো এই বুঝাইলাম এতক্ষণ। তোমার 200 ওয়ার্ড অর্থাৎ 20 থেকে 25টা লাইন লিখতে তোমার যেই কয় পেজ লাগে তুমি সেই কয় পেজ লিখবা। তোমার হাতের লেখা ছোট, এত টুকটুক, তাহলে 1 পেজে হয়ে যাবে। তোমার হাতের লেখা এত বড় বড়, তাহলে তোমার 5 পেজেও হবে না। মূল কথা কি, আমাদের 20 থেকে 25টা লাইন লিখতে হবে, ঠিক আছে? ওকে ভাই, আমার তো 1 পেজে 14 লাইন হয়, তাহলে তুমি 2 পেজ লিখবা। 25টা লাইনের টার্গেট করে তুমি 2 পেজে প্যারাগ্রাফ শেষ করবা। আমার জীবনে 1.5 পেজের বেশি হইতো না। এইখানে 1 পেজ লিখতাম, পরে যে এখানে অর্ধেকটা লিখতাম। তো আল্লাহর রহমতে নাম্বার পাইছি কম বেশি ভালোই, ঠিক আছে? তো দিন শেষে তোমার সাইজটা ম্যাটার করে না, ম্যাটার করে কি কোয়ান্টিটি। একজন মানুষ লম্বা হইলে বা মোটা হইলেই কি তার ব্রেন বড় হয়? ব্রেনই তো আসল, তাই না? তো দিন শেষে কন্টেন্ট কি আছে সেটা ম্যাটার করবে, তোমার সাইজটা ম্যাটার করবে না, যে বড় লিখছো নাকি ছোট লিখছো। বেশি পেজ না লিখলে স্যাররা নাম্বার দেয় না, হয়তো তোমার স্কুলে নাম্বার দেয় না বা কলেজে নাম্বার দেয় না, বাট বোর্ড পরীক্ষায় ঠিকই নাম্বার পাবা। ভাই আমার তো 5 পেজ হয়ে যায়, আচ্ছা হোক সমস্যা নেই। কিন্তু 200 ওয়ার্ড ক্রস করা যাবে না। 200 থেকে বড় জোর 210 কিংবা 20 ওয়ার্ড লিখতে পারো। এর বেশি হলে কিন্তু টিচাররা বুঝে যায় যে না আসলে বড় করে লিখছে, তখন নাম্বার কমায় দেয়। দেখো, প্যারাগ্রাফ নিয়ে কারো কোনো প্রশ্ন কিংবা কনফিউশন আছে কিনা, থাকলে জানায় দাও।
ভাইয়া টাইটেল কোন কালার দিয়ে লিখবো? কালো কালি অথবা নীল কালি। কালো কালি কিংবা নীল কালি ছাড়া অন্য কালি ব্যবহার করা যাবে না। লাল কালি ব্যবহার করা তো নিষেধ, কারণ ওটা টিচাররা ব্যবহার করবে লাল কালি। আর সবুজ কালি তুমি ব্যবহার করতে পারবা না, ওটা একদম তোমার কি বলে কি বলে ওটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য ওটা নির্ধারিত। ওটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছাড়া অন্য কোনো ব্যক্তি সবুজ কালি দিয়ে সিগনেচার বা অন্য কোনো জায়গায় সবুজ কালি ব্যবহার করতে পারবে না। তাহলে কোন কালি জায়েজ আমাদের জন্য? নীল কালি আর কালো কালি জায়েজ, আর বাকিগুলো কি আমাদের জন্য না জায়েজ বা হারাম? ওকে ভাইয়া, যারা প্যারাগ্রাফ 5 পেজের হয় যাদের, তাদের হচ্ছে কম্পোজিশন কয় পেজ হয়? এটা আমারও প্রশ্ন ভাইয়া। আমি পরীক্ষা দিতাম, দেখতাম আধা ঘন্টা হয় নাই, ছেলেপেলে বলতেছে স্যার পেজ। সবাই তার দিকে তাকাতো। আবার মনে হয় কি এই ছেলেগুলা বা এই মেয়েগুলো জীবনে কোনোদিন মানে অ্যাটেনশন পায় নাই, তো এরা মনে হয় অ্যাটেনশন পাইতে চায়, পরীক্ষার হলে যায়। আমি কিন্তু দেখতেছি যে ওর খাতায় এখনো 3 পৃষ্ঠা সাদা পৃষ্ঠা বাকি, মাঝখানেও 5-6 পৃষ্ঠা সাদা ফাঁকা দিয়ে রাখছে। আগে কেন পেজ যাবে? টিচার যাতে আসে তার কাছে, টিচার যাতে মনে করে না অনেক ভালো লিখছে, স্টুডেন্টরা যাতে তাকায়। আমার কেন জানি এটা খুব বেশি মনে হয় যে স্টুডেন্টরা হয়তো এটাই চায় যে সবাই একটু অ্যাটেনশন দিক তার দিকে। ঠিক আছে। আমি জীবনেও বুঝি নাই একটা ছেলে পরীক্ষায় যে খাতাটা দেয় সেই খাতাটা কিভাবে আধা ঘন্টায় ঠিক লিখে শেষ করে ভাই। এটা একটা স্ট্যান্ডার্ড মাপ, তাই না? তার মানে নিশ্চিত কোনো ঘাপলা আছে। আমার মাথায় ঢোকে না। এমনও ছেলে পেলে আছে যারা 15 থেকে 16টা এক্সট্রা পেজ নেয়। এটা তো সরকারের টাকা পয়সা খরচ করতেছে। তো আমার মনে হয় যে এক্সট্রা পেজ নিলে পরীক্ষার হলে টাকা দেওয়া উচিত, যে একটা করে এক্সট্রা পেজ নেবে তার 20 টাকা করে দেওয়া উচিত। দেখবা সবাই তখন জায়গা বাঁচায় লিখতেছে। একটা পেজ লেখার পরে তার হচ্ছে 20 টাকা জমা দিয়ে তারপরে হচ্ছে পরীক্ষার হল থেকে বের হবে। বলো। হ্যাঁ, বাংলা এক্সামেও এত পেজ নেই না আমি। এক্স্যাক্টলি আমার একদম মনের কথা বলছো ভাই। কেন ভাই, আগে তো ফি দেওয়া হয়। হ্যাঁ ভাই, আগে ফি দেওয়া হয়, কিন্তু এটা তো বৈষম্য। আমার খাতায় পৃষ্ঠা বেঁচে থাকে আর তুমি 10টা 20টা নিবা, এটা তো ক্যাপিটালিজম হয়ে গেল। কেউ খেয়ে খেয়ে মোটা হয়ে ফেটে যাবে আর কেউ না খেয়ে মারা যাবে। তো এটা তো হতে পারে না। তো সমান ব্যাপার করো, যে আমি যতগুলো পেজ ব্যবহার করবো তুমিও ততগুলো। তুমি যদি এক্সট্রা কিছু ব্যবহার করো তো ইউ হ্যাভ টু পে। ঠিক আছে। হ্যাঁ, হেল কমিউনিজম, এক্স্যাক্টলি। কম্পোজিশন তো আগে লিখতে হবে, এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কোনটা আগে লিখবা কোনটা পরে লিখবা, দ্যাটস টোটালি আপ টু ইউ। ভাইয়া কতগুলো পড়তে হবে ভাইয়া, এটা আমাদের এথিক্সের বাইরে। আমরা কখনোই বলি না কোনো স্টুডেন্টকে কোন কোন প্যারাগ্রাফ পড়তে হবে বা সাজেশন কি, কারণ আমরা মনে করি উদ্ভাসের স্টুডেন্টরা এমন ভাবে প্রস্তুত হবে তাদের সামনে দুনিয়ার যেটাই আসুক না কেন, যদি আসলো যে তোমার আমরা মঙ্গল গ্রহে কলোনি এস্টাবলিশ করবো এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বললো, তোমরা সেটাও লিখতে পারবা। কি দিয়ে? নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজেদের গ্রামার সেন্স দিয়ে, নিজেদের ভোকাবুলারি দিয়ে। ঠিক আছে। তো প্যারাগ্রাফ মুখস্থ করে কারা? যারা বোকা, যাদের সাহস নাই। তো আমাদেরকে সাহসী হতে হবে। আমরা গ্রামার ঠিক রেখে প্যারাগ্রাফ নিজের ভাষায় লিখবো, ইনশাল্লাহ ভালো নাম্বার পাবো। ঠিক আছে। ওকে ভাই, করোনা প্যারাগ্রাফ শিখবো। করোনা থেকে যে কোনো একটা আসতে পারে, মনে করো ডায়লগ আসতে পারে, গ্রাফ এন্ড চার্ট আসতে পারে, বলা যায় না, প্যারাগ্রাফও দিয়ে দিতে পারে। তো করোনাটা নিয়ে একটু যদি বাসায় একটু ইনফরমেশন গুলো পড়ে রাখো তাইলে হবে। তার মানে এই না যে ওটা তোমাকে মুখস্থ করতে হবে একদম। কারণ এইটা তোমরা যাতে মুখস্থ করা থামায় দাও, সেজন্যই কিন্তু বোর্ড থেকে এই ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা প্রশ্ন করব, যাতে বাসা থেকে ফুড অ্যাডাল্ট্রেশন পড়ে এসে ওর লাভ না হয়। কারণ এখানে এসে আমাদের প্রশ্নের উত্তর করতে হবে। ধরো আবার ফুড অ্যাডাল্ট্রেশন আসছে কিন্তু এই প্রশ্নগুলো দেয় নাই, প্রশ্নগুলো চেঞ্জ করে দিচ্ছে, তখন কি করবা? কিচ্ছু করার নাই। হ্যাঁ, তাহলে সমসাময়িক বিষয়গুলো যেমন মুজিব বর্ষ, এবার তাহলে বঙ্গবন্ধু নিয়ে আসতে পারে, পদ্মা সেতু নিয়ে আসতে পারে। ভাইয়া কোটেশন ব্যবহার করা যাবে কিনা? তো কোটেশনটা না ব্যবহার করাই শ্রেয়। তার কারণ ধরো তুমি যখন কোটেশন ব্যবহার করবা, যার কথা বলছো এক্স্যাক্টলি হুবহু সে যেভাবে বলছে সেভাবেই বলতে হবে। যেমন নেপোলিয়ান বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। তো তিনি কোন ওয়ার্ডে বলছেন, কোন শব্দ ব্যবহার করে বলছেন, এক্স্যাক্টলি ওটাই লিখতে হবে। যদি না লেখো তাইলে ভুল। আর প্যারাগ্রাফে কোটেশন না ব্যবহার করেই ভালো। কিন্তু এখন তুমি এটা ব্যবহার করতেই চাচ্ছ, তাহলে কিভাবে লিখবো? ইনডিরেক্ট স্পিচে লিখবো। According to Napoleon, it is said that an educated mother can build up an educated nation. অর্থাৎ কোটেশন গুলোকে আমরা এভাবে ইনডিরেক্ট করে ব্যবহার করবো। এতে দুইটা সুবিধা। প্রথমত, কোনো টিচার কোটেশন ব্যবহার করার জন্য নাম্বার কাটতে পারবে না। এবং দ্বিতীয়ত, তার কথা থেকে যদি আমি নিজের মতো করে একটু চেঞ্জ করেও লিখি তাতেও কোনো সমস্যা হবে না। দেখো বুঝছো কিনা। হ্যাঁ, ইনফরমেশন গুলো নিয়ে আইডিয়া রাখতে পারো ভাইয়া। ইনফরমেশন গুলো রিসেন্ট ইনফরমেশন আর টেক্সট বই যেগুলো আছে, টেক্সট বইগুলোতে নিয়ে পড়তে পারো। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা।
ফুড অ্যাডাল্ট্রেশন বুকের সাবজেক্ট এক্স্যাক্টলি এগুলো বইয়ের যে হ্যাঁ তাহলে বইয়ের ইংলিশ ফর টুডে পড়তে পড়তে তো এগুলো পড়া হয়েই যাবে আমাদের, সমস্যা হওয়ার কথা নাই। কোটেশন না, লেখার ভিতরে অন্য কালি না ব্যবহার করাই ভালো, কালো কালি ব্যবহার করবা। আচ্ছা, বাকি আরো কিছু জিনিস আছে যেমন তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট অ্যান্ড রিঅ্যারেঞ্জ, এগুলো নিয়ে আলোচনা করব ঠিক ব্রেকের পরে। এখন ব্রেক থাকুক। এখন বাজে হচ্ছে 11:32। উইল স্টার্ট দ্য ক্লাস এগেইন অ্যাট 11:37। ঠিক আছে, তাহলে 11:37 আবার ক্লাসটা স্টার্ট করব।
স্টুডেন্ট ভাইরা তোমরা ওই যে গাইডের বিষয়ে বলছো যে গাইড গুলো আসছে নাকি, গাইড এখনো ব্রাঞ্চে যায়নি, ঠিক আছে। আমাদের যে ব্রাঞ্চ গুলো আছে ঢাকার বাইরে, আজকে আশা করি ওনারা বইগুলো পাবে। আর বইগুলো পেলেই তোমাদের হচ্ছে SMS এ জানাই দিবে বইগুলো, যে কখন বইগুলো নিতে পারবা তোমরা। বইগুলা ঢাকা থেকে পাঠায় দেওয়া হয়েছে ঢাকার বাইরের ব্রাঞ্চে। আশা করি আজকে ওনারা পাবে, তারপরে তোমাদেরকে SMS এর মাধ্যমে জানাবে যে কবে বইগুলা তোমরা নিতে পারবা। সাকিব বলছো ভাই সিরাজগঞ্জ ব্রাঞ্চে যোগাযোগ করছো, ওনারা বলছে 15 দিন পরে। 15 দিন না ভাই, যে আজকে ব্রাঞ্চে বই চলে যাবে ইনশাল্লাহ। আজকে গেলে 2-1 তোমাদেরকে SMS এর মাধ্যমে জানাই দিবে। তোমরা গাইবান্ধা বলো, রংপুর বলো, কুড়িগ্রাম বলো, সব জায়গায় গিয়ে বইগুলো নিতে পারবা, তবে আজকের পরেই। আর ভাইয়েরা তোমাদেরকে SMS ও দেবে, ফোনও করবে যে গাইড আসছে, তোমরা যদি গাইড নিতে চাও তাহলে গাইড গুলো নিয়ে যাও, ঠিক আছে। পেমেন্ট লাগবে তোমাদের, পেমেন্ট গাইডের জন্য 2000 টাকা পেমেন্ট, বইয়ের জন্য এক্সট্রা 2000 টাকা পে করতে হবে তোমাদের। ওকে, ব্রেক টাইম শেষ, আমরা আবার ক্লাসে চলে যাই, চলো। তো প্যারাগ্রাফগুলো নিয়ে তোমরা একটু বাসায় দেখো, যদি সমস্যা থাকে আমরা পরবর্তীতে তো আরো ক্লাস হবে, সেখানে আমরা আলোচনা করাই দিব, ঠিক আছে। তো তোমাদের চার্ট এবং গ্রাফ নিয়ে তোমাদের বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম না, বলো তো? দুটো ক্লাস আলোচনা হয়েছে, পাই চার্ট কি বার চার্ট কি শেখানো হয়েছে না আপু ভাইরা বিগত ক্লাসগুলোতে? হ্যাঁ, ক্লাস কিন্তু করানো হয়েছে, তো তোমরা কিন্তু নিয়ম কানুন মোটামুটি জানো, যে কি বলে চার্ট কিংবা গ্রাফ কিভাবে লিখতে হয়। আমরা যে তিনটা পার্টের কথা বলেছিলাম, ডাটা ইনপুট একটা পার্ট, ডাটা অ্যানালাইসিস একটা পার্ট, আবার হচ্ছে তোমার লাস্টে আমাদের কনক্লুশনারি রিমার্ক আমরা যেটাকে বলে থাকি, নিজস্ব ফিডব্যাক না, অনেকে একটা ভুল মনে করো, অনেকে নিজস্ব ফিডব্যাক বা নিজের মতামত দেয়, ওই রকম না ব্যাপারটা, মানে ওভারঅল কিছু প্যারাগ্রাফের মতো কিছু কথাবার্তা লিখে যেটাকে আমরা কনক্লুশনারি রিমার্ক বলি, এটার মাধ্যমে আমরা কিন্তু শেষ করে দিই। তো যাই হোক, এটা নিয়ে আর খুব ডিটেলস আলোচনা করব না। যখন তোমার দেখো একসাথে মাল্টিপল তোমার বার থাকে, তখন আমরা সেগুলোকে কিভাবে অ্যান্সার করব। তো একসাথে দুটোকে ধরেই আমাদেরকে অ্যান্সার করতে হবে। যেমন এখানে কি নিয়ে বলা হয়েছে, পৃথিবীর মানে এখানে বাংলাদেশের যে মোট জনসংখ্যা, তার ভিতরে শহরের কত পার্সেন্ট মানুষ ইন্টারনেট ব্যবহার করে, গ্রামের কত পার্সেন্ট মানুষ ইন্টারনেট ব্যবহার করে, তাই না? তো এগুলোর ভেতরে আমরা জাস্ট একসাথে দুটো করে তথ্য বলে যাব, ডাটা ইনপুট করব, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ফাইনালি ফিডব্যাক নিয়ে আলোচনা করব। তাহলে এখানে দুইটা থাকুক বা তিনটা থাকুক, ভয় পাওয়ার কিছু আছে? লেখার স্টাইল কিন্তু সেম। তাহলে এটা বার চার্টের ক্ষেত্রে হোক কিংবা এইরকম চার্ট হোক, ফুড ক্লজ এডুকেশন হোক, পাই চার্ট হোক না কেন, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই নিয়মই প্রযোজ্য। তারপরেও দেখা যায় যে বারবার তোমরা চার্ট অ্যান্ড গ্রাফ নিয়েই প্রশ্ন করো। তো আমি নিজে থেকে কিছু বুঝাবো না তোমাদেরকে, তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে চার্ট এবং গ্রাফের লেখার নিয়ম নিয়ে, তাহলে একটু প্রশ্ন করতে পারো, আমি একটু তোমাদেরকে উত্তর করার চেষ্টা করছি, ঠিক আছে? টাইটেল কি দিতে হবে? টাইটেল দেওয়াটা বাধ্যতামূলক না, চাইলে টাইটেল দিতে পারো, চাইলে নাও দিতে পারো। টাইটেল দেয়া কিংবা না দেওয়ার জন্য কোনো নাম্বার কাটবে না, ঠিক আছে ভাই? ফ্লো চার্ট তো আলাদা টপিক, ফ্লো চার্ট শেখানো হবে তোমাদের, ফ্লো চার্টের জন্য আলাদা ক্লাস আছে। তো ফ্লো চার্ট একটা টপিক, আর চার্ট আর গ্রাফ ডেসক্রাইবিং এটা তো আলাদা জিনিস। তো ওই ফ্লো চার্টের ক্লাসে ফ্লো চার্ট আলোচনা করব, ভাইয়া গ্রাফটা লেখা শুরু করব কিভাবে। দেখো তোমরা যদি টাইটেল না দাও, এখান থেকে শুরু করবা, দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন টাউন অ্যান্ড ভিলেজ ফ্রম এত থেকে এত, এতটুকু বলে প্রথমটা শুরু করলা। এখন তারপরে এক্স অ্যাক্সিসে কি বলা আছে আর ওয়াই অ্যাক্সিসে কি বলা আছে সেটা নিয়ে একটু ব্যাখ্যা করবা,
যেমন ইন এক্স অ্যাক্সিস দ্য ইয়ার্স আর মেনশনড, আর ওয়াই অ্যাক্সিসে পার্সেন্টেজের কথা মেনশন করা আছে, এক্স অ্যাক্সিসে কি ওয়াই অ্যাক্সিসে কি। তারপরে প্রথমে তুমি শুরু করবা ফ্রম দ্য চার্ট উই ক্যান সি দ্যাট ইন 2010 about 10% people of the town use internet whereas 4% of the village dwellers use internet। এইভাবে তোমরা শুরু করলা। তো এখানে প্রত্যেকটা ডাটাগুলো তুললা, তার মানে একটা অংশ শেষ, তারপরে ডাটা অ্যানালাইসিসে চলে যাবা। ঠিক আছে, ওকে। নাম্বার বা পার্সেন্টেজের বর্ণনা বলেন। জেনারেল স্টেটমেন্ট আগে দিব না, কখনোই না। আগে ডাটা ইনপুট, জেনারেল স্টেটমেন্ট লাস্টে। তুমি মাঝখানে ডাটা অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস মানে কি, কোথায় কম আছে কোথায় বেশি আছে, এই আলোচনাগুলো আমরা কখন দিব, আমরা মাঝখানে দিব, আর লাস্টে যে জেনারেল স্টেটমেন্ট দিব। ভাই 3 প্যারায় লিখতে হবে না, চাইলে তুমি 3 প্যারা করেও লিখতে পারো, চাইলে পুরোটাকে 1 প্যারাও লিখতে পারো, এটা ঐচ্ছিক তোমার হাতে। ঠিক আছে ভাই, পার্সেন্টেজের ব্যাখ্যা বলেন। ব্যাখ্যা বলেন মানে আমি তোমার প্রশ্নটা বুঝি নাই। ব্যাখ্যা বলতে কি, 10% 2010 সালে শহরের 10% মানুষ তোমার ইন্টারনেট ব্যবহার করতো, এটা বেড়ে তোমার 15 সালে 45% হয়ে গেছে। এটাই তো তোমার হচ্ছে ইনপুট করলে। এটার ব্যাখ্যা কিভাবে করবা, হাইয়েস্ট অ্যামাউন্ট কোথায় 2015-তে, লোয়েস্ট অ্যামাউন্ট কোথায় 2010-এ, এটাই তো ব্যাখ্যা। ঠিক আছে, দ্য চার্ট ইজ অ্যাবাউট লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে। হ্যাঁ ভাইয়া, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না লিখে হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন লিখতে পারবা চাইলে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, রিজন এর ইফেক্ট গুলো তুমি চাইলে লিখতে পারো ফিডব্যাক অংশে। ঠিক আছে, ফিডব্যাক বা কনক্লুশনারি রিমার্ক যেটা, ওখানে তুমি এগুলো লিখতে পারবা। ওকে, আদিব বারবার লিখছো ভাইয়া, ফুচকা খেয়ে আবার জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি একা একা ফুচকা খেয়েছো, এখন কি করতে পারি বলো। তুমি বেশ কয়েকবার চ্যাটে জানালা, খুব ইম্পর্টেন্ট কথা জেনে খুব খুশি হলাম যে তুমি ফুচকা খেয়ে আবার ক্লাসে জয়েন করেছো। ভাইয়া চার্টের ফিডব্যাকটা বলবেন। ফিডব্যাক বলতে জেনারেল কথাবার্তা। ঠিক আছে, জেনারেল কথাবার্তা বলতে তুমি তো প্রথমে লিখলা যে 2010 সালে আমরা দেখলাম 10% ছিল, 15-তে ছিল 45%, এটাকে বলা হয় ডাটা ইনপুট। তুমি যখন বলতেছো কম ছিল 2010-এ, বেশি ছিল 2015-তে, এটাকে বলা হয় ডাটা অ্যানালাইসিস। বাকি থাকে কি আরেকটা অংশ, তার মানে কি দিন দিন কি বাড়ছে না, বাড়ার কারণ কি, গ্লোবালাইজেশন হচ্ছে, মানুষের হাতে স্মার্টফোন বাড়তেছে, কম্পিউটার বাড়তেছে, সবকিছু হাতের নাগালে চলে আসছে, তার মানে কি ইন্টারনেট ব্যবহার করার পরিমাণটাও কিন্তু উপরের দিকে যাচ্ছে। এটাকেই বলা হয় ফিডব্যাক বা কনক্লুশনারি রিমার্ক। বলো বুঝতে পারছো কিনা। ভাইয়া ম্যাপের ইনফরমেশন গুলোকে কিভাবে ব্যাখ্যা করব, একটা ম্যাপ আঁকা আছে, আমরা ম্যাপের উপরের দিকে নর্থ, নিচের দিকে সাউথ, ডান দিকে ইস্ট, বাম দিকে ওয়েস্ট। আমরা বলবো যে নর্থে কি আছে, ইস্টে কি আছে, সাউথে কি আছে, ওয়েস্টে কি আছে। কথার কথা, এটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার এখানে হচ্ছে বাংলাদেশ, এইখানে পাকিস্তান, এইখানে তোমার নেপাল, এখানে ভুটান, এখানে চায়না, এখানে আফগানিস্তান, এখানে মায়ানমার, এখানে থাইল্যান্ড, এখানে শ্রীলঙ্কা। তো এরকম একটা ম্যাপ দেওয়া আছে, মনে করো সাউথ এশিয়ান একটা ম্যাপ দেওয়া আছে। ম্যাপ দেখে কি বলবা, আহ যে বাংলাদেশের বর্ডারে কয়টা দেশ আছে, 2টা, ইন্ডিয়া আছে, মিয়ানমার আছে। ইন্ডিয়ার বর্ডারে কয়টা দেশ আছে, পাকিস্তান, আফগানিস্তান, চীন, এদিকে কি আছে, এইদিকে আছে তোমার কি বলে, এইদিকে মিয়ানমার আছে। আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার বর্ডার নেই, এখানে নেপাল ভুটান আছে। তো এইভাবে আমরা বলতে পারি কার নেইবার কান্ট্রিকে, কোন দেশটা বেশি উত্তরে অবস্থিত, কোন দেশটা দক্ষিণে অবস্থিত, কার ইমিডিয়েট প্রতিবেশী দেশ কোনটা, এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, যদিও তোমাদের ম্যাপ থেকে গ্রাফ বা চার্ট দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তারপরে দিলেও কিন্তু আমাদের বুদ্ধিমত্তা খাটিয়ে এটা কিন্তু অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, আমাকে কে যেন লিখেছো, জয় ভাই, আর ইউ নট রিডিং অল দ্য কোয়েশ্চেন্স? আই এম রিডিং অল দ্য কোয়েশ্চেন্স, বিকজ তোমাদের ব্যাচটা খুব ভালো, তোমরা প্রশ্ন কম করো, এই জন্য যত প্রশ্ন আমি দেখছি সবারই উত্তর দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো জয় তোমার প্রশ্ন থাকলে আরেকবার করতে পারো। ভাই 2 বা 3টা সাবজেক্ট নিয়ে চার্ট থাকলে কখন আলাদা আলাদা করে লিখবো না একসাথে? একসাথেই লিখবা। ঠিক আছে, না শেষ প্রায় নিজে থেকে সাজেশনটা না দেওয়াই ভালো। নিজে থেকে কোনো সাজেশন দিবা না, অনেক টিচারের জন্য নাম্বার কেটে দেয়। নিজে থেকে কোনো প্রকার সাজেশন দিবা না। ঠিক আছে, কারণ আমাদের সাজেশনটা যে একদম অথেন্টিক হবে বা পারফেক্ট হবে এরকম কিন্তু কোনো নিয়ম নাই। ওকে, তাহলে দেখো চার্ট কিংবা গ্রাফ থেকে কারো আর কোনো প্রশ্ন আছে কিনা আপু ভাইয়েরা। ফিডব্যাক দিব না, ফিডব্যাকের ভিতরে তো বললাম যেটাকে কনক্লুশনারি রিমার্ক, অর্থাৎ জেনারেল কথাবার্তাগুলো বলবা, নিজের মুখের ভাষায় বলবা না।
গণতান্ত্রিক দেশে নিজেদের মতামতের কোনো ভ্যালুই নাই? হ্যাঁ, নাই ভাইয়া, কিচ্ছু করার নাই ভাইয়া। কয়টা প্যারা দিব? 3টা দিতেও পারো, চাইলে একটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে গ্রাফ এন্ড চার্ট গুলো নিজের মতো করে করবা। এখন আমরা একটু রিঅ্যারেঞ্জে চলে আসি। দেখো, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে তোমাদের আগে কিছু সাজেশন দিয়ে রাখি, এরপরে রিঅ্যারেঞ্জ দুইটা তোমাদেরকে সলভ করাই দিই। তো পরীক্ষায় যখন রিঅ্যারেঞ্জ আসবে, তোমার বেশ কিছু বিষয় থেকে আসতে পারে। একটা হচ্ছে টেক্সট বুক বেস করে আসতে পারে, টেক্সট বেসড। একটা হতে পারে তোমার হিস্টোরিক্যাল স্টোরি অথবা মিথ। একটা হতে পারে তোমার একদম টোটালি তোমার ফিকশনাল, যেটা বর্তমানের উপরে বেসিস করে করা হয়েছে, ঠিক আছে? তো প্রথম কথা দেখো, যখন তোমার টেক্সট বেস থাকবে তখন বইয়ে যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটাই মেনটেন করতে হবে, অন্য কিছু করলে তুমি কিন্তু নাম্বার পাবা না। হিস্টোরিক্যাল গুলো কিংবা মিথোলজি যেগুলো, সেগুলো কিন্তু প্রচলিত একটা স্টোরি আছে, যেমন হাঁসের যে সোনার ডিম পারে, আবার তোমার আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, তারপর এরকম আর কি কি আছে না, কিং মিডাস, এরকম যত হিস্টোরিক্যাল কাহিনী আছে সেগুলোতে স্টোরিগুলো যেভাবে বর্ণনা করা, ঠিক সেভাবেই অ্যান্সার করতে হবে, আদারওয়াইজ নাম্বার পাবা না। আর ফিকশনাল গুলো, যেমন রহিম করিম সালেকা মালেকা, কে গার্মেন্টস কর্মী, কে আগুন ধরে গেছে, কে কাকে বাঁচাইতে গেল, এরকম অনেক কিছু আসে না, বলতো? সেগুলোর ক্ষেত্রে তুমি মাল্টিপল অ্যান্সার করলেও টিচাররা সেক্ষেত্রে নাম্বার দিবেন বোর্ড থেকে, তখন দুটো অ্যান্সার প্রোভাইড করা হয়। তো এখন প্রশ্ন ভাইয়া, অনেক হিস্ট্রিক্যাল মিথ আমাদের জানা নাই, সেক্ষেত্রে কি করব? জানা না থাকলে যতগুলো সম্ভব আমরা জানার চেষ্টা করব, আদারওয়াইজ যেভাবে আমরা রিঅ্যারেঞ্জ করি, মিনিং পড়ে পড়ে বুঝার চেষ্টা করে অ্যান্সার করতে হবে, এই দুইটার যে কোনো একটা। দুনিয়া তো এত সহজ না, তাই না? একটু পরিশ্রম তো করতেই হবে। ইদারওয়াইজ তোমাকে অনেক বেশি ট্রিকি হইতে হবে। যদি মনে করো না আমার মাথা এত খেলে না, আমার মাথা হচ্ছে এত বেশি কাজ করে না, তাইলে কি করব? তাইলে তোমাকে স্টোরিগুলো নিয়ে ভালো আইডিয়া রাখতে হবে। ভাইয়া, হরর স্টোরি লেখা যাবে? রিয়ারেন্স কি তুমি নিজে লেখো? টিচার যদি হরর স্টোরি দেয় তাহলে লিখবা, না দিলে তো তুমি নিজে বানাই লিখবা না, তাই না? তো এখানে প্রথমে রিয়ারেন্স ধরো আসছে, এটা তুমি জীবনেও পড়ো নাই, কি করবা তুমি? পুরোটা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বা। তোমার কোনটা কার আগে বসবে এটা একটু নিজের মাথায় সাজাবা। তাহলে চলো শুরু করা যাক। All the servants were called and interrogated in order to find out the thief. They just chalked out an intelligent plan. Once the gold necklace was lost from a rich man's house, the servants were summoned to the court, but they denied having stolen the necklace. When the servants came to the court, আচ্ছা আচ্ছা আমি পড়ে ফেলি, আমার সাথে তোমরা পড়ো, আমি মনে মনে পড়ি, ঠিক আছে? Naturally it was suspected that one of the servants had stolen the necklace. ওকে, পড়লাম আমরা এটা। তো মাথায় রাখবো, আমরা সাধারণত রিয়ারেঞ্জ শুরু হয় ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স, এই ধরনের শব্দগুলো দিয়ে। কিভাবে লিখতে হয় সেটা নিয়ে একটু পরে যাচ্ছি, আগে দেখো এটার অ্যান্সারটা কি হবে। তো প্রথমে আসবে কি আমাদের? প্রথমে আমাদের আসবে 3 নাম্বারটা। তাহলে 3 নাম্বার দিয়ে শুরু হবে। ওয়ান্স আ গোল্ড নেকলেস ওয়াজ লস্ট ফ্রম আ রিচ ম্যানস হাউস। একবার একটা সোনার নেকলেস হারিয়ে গেল এক ধনী ব্যক্তির কাছ থেকে, ঠিক আছে? ওকে ভাইয়েরা, কিভাবে লিখতে হবে এটা নিয়ে আইডিয়া দিব, আগে এটার অ্যান্সার করি, ঠিক আছে? আবার বলবো, সবগুলো নিয়ে আইডিয়া দিব, আমি সবকিছু ব্যাখ্যা করব, টাইম তো দেই হয় তোমাদেরকে। দেখো, 3-এর পরবর্তীতে আমাদের কোনটা আসবে? 3-এর পরে দেখো, তো সোনার নেকলেস চুরি হয়ে গেছে বড়লোক মানুষের ঘর থেকে। তো কাকে সন্দেহ করা হবে? যারা তোমার ওখানে কি ছিল, যারা তোমার ওখানে সার্ভেন্ট ছিল তাদেরকে সন্দেহ করা হবে। ন্যাচারালি ইট ওয়াজ সাসপেক্টেড দ্যাট ওয়ান অফ দ্য সার্ভেন্টস হ্যাড স্টোলেন দ্য নেকলেস। তাহলে 9-এর পরে 3-এর পরে আসবে 9 নাম্বারটা। তাইলে গলার হার চুরি হয়ে গেল, আমাদের যারা সার্ভেন্ট ছিল তাদেরকে সন্দেহ করা হলো। এরপরে কি হবে? এরপরে সকল সার্ভেন্টকে ডাকা হলো এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো। মানে প্রথমেই তো তুমি আগে কোর্টে যায় মামলা করবা না, তাই না? আগে হচ্ছে ডাকবা, তারপরে ডেকে তাদেরকে আগে জিজ্ঞাসাবাদ করবা। অল দ্য সার্ভেন্টস ওয়ার কল্ড এন্ড ইন্টারোগেটেড। তারপরে 9-এর পরে আসলে 1 নাম্বারটা, সবাইকে জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু কেউ তো স্বীকার করবে না, বাট নোবডি কনফেস দেয়ার গিল্ট। এরপর আসবে 6 নাম্বারটা। কেউ যখন স্বীকার করবে না তখন কি করবা? তখন তুমি একটা আদালতে যেয়ে তুমি একটা মামলা দায়ের করবা। তাইলে এরপরে আসবে 6-এর পরে 7 নাম্বারটা। সো দ্য ওনার অফ দ্য হাউস লজড আ কমপ্লেন্ট ইন দ্য কোর্ট। লজ মানে কি? দায়ের করা। আমরা বলি না আদালতে মামলা দায়ের করা হয়েছে, এই জন্য বাড়ির মালিক কি করলো? কোর্টে যে একটা মামলা দায়ের করলো। তাহলে 6-এর পরে আসলো 7 নাম্বারটা। তো এখন দেখো, এখন কোর্টে মামলা দায়ের করছে, তো কোর্টে এখন কি করবে?
তাহলে দ্য সার্ভেন্টস ওয়ার সামন্ড টু কোর্ট, অর্থাৎ সার্ভেন্টদেরকে কোথায় করা হলো, কোর্টে সামন করা হলো বা ডাকা হলো, বাট দে ডিনাইড হ্যাভিং স্টোলেন দ্য নেকলেস, কিন্তু তারা অস্বীকার করলো যে না, তারা নাকি আসলে নেকলেসটা চুরি করে নাই। তাহলে 7-এর পরে আসলো 4 নাম্বারটা। এরপরে কি আসবে? এরপরে এখন তো জজ সাহেব নিরুপায়, তার তো একটা বুদ্ধি বের করতে হবে, যেই বুদ্ধি দিয়ে তিনি ধরতে পারেন। তো ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য থিপ, দ্য জাজ chucked out an intelligent plan, 2 নাম্বারটা আসবে এখানে। তাহলে 4-এর পরে আসলো 2। In order to find out the thief, the judge chalked out an intelligent plan. এরপরে কি হবে? He gave each of the suspects a stick of equal length and said one of the sticks would increase by an inch the next day. তাহলে তিনি হচ্ছেন কি বলে, সবাইকে বললেন যে কি বলে, একটা করে সোনার টুকরা দিয়ে বললেন যে এটা বাসায় নিয়ে যাও, এটা হচ্ছে বেড়ে যাবে পরের দিনে 1 ইঞ্চি করে, এটা বাসায় নিয়ে গেলে সোনার স্টিকটা নাকি বেড়ে যাবে। তো 2-এর পরে আসলো 10 নাম্বারটা। 10-এর পরে কি? এরপরে when the servants came to the court next day, the thief had already cut off an inch of his stick. তাইলে এখানে তোমার কি 5 নাম্বারটা, এটার মানে কি? জজ সাহেব বলছিল যে সোনার বারগুলো তোমাদের কাছে রাখো, এটা 1 ইঞ্চি বেড়ে যাবে। তো যে চোর, সে মনে করছে 1 ইঞ্চি বেড়ে যাবে, তো আমি 1 ইঞ্চি কেটে রেখে দেই, তো সমস্যা কোথায়? কিন্তু বাকিরা যারা সৎ, তারা তো এটা করে নাই। তো 1 ইঞ্চি কেটে রেখে দিচ্ছে কে? তোমার এই থিপ। কিন্তু বোকা, সোনা কাটলে তো সোনা আর বড় হবে না। তো the judge found one of the sticks shorter than the others and in this way he could easily catch the thief. and লাস্টে আসবে কত নাম্বার? লাস্টে আসলো 8 নাম্বারটা। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে 5, তারপরে 8, ঠিক আছে? তাহলে জাজ কিভাবে পেলো? আগে তারা আসলো আর থিপ হচ্ছে 1 ইঞ্চি কেটে রাখলো। হ্যাঁ, এমন বোকা এখন আর পাওয়া যায় না, ঠিক আছে? এইরকম বোকা আগের দিনেই সম্ভব। তো এখন কথা যে ভাই, আমরা পরীক্ষার হলে লিখবো কিভাবে রিয়ারেঞ্জ গুলোকে? দেখো, এইরকম উপরে আগে একটা বক্স করব। কেউ কেউ ভার্টিক্যালি বক্সটা করে, কেউ কেউ হরাইজন্টালি করে। আমি যখন নটরডেমে কলেজে ছিলাম তখন আমার টিচার ছিলেন সম্মানিত পলাশ উইলিয়াম বটলেরু স্যার। এরপর একদম শেষের দিকে রূপক স্যার 2-1 দিন ক্লাস পেয়েছেন, তাদের কাছ থেকে আমরা এটাই শিখেছিলাম। অ্যান্ড এখনো আমি যত স্টুডেন্টকে পড়িয়েছি আমার জীবনে উদ্ভাসে, সবাইকে ঠিক একই নিয়মটাই ফলো করতে বলেছি, ঠিক আছে? এটাই স্ট্যান্ডার্ড নিয়ম। তো এরকম করে একটা বক্স করব আমরা, যেখানে 2টা রো থাকবে, কলাম থাকবে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা কলাম থাকলো। এখন কি করব? এখন উপরে সিরিয়ালি লিখবো 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে নাম্বারিং করলাম। আর এখন তোমার এই যে রোমান হরফে যে লেখা, 1-এ কোনটা বসবে, 2-এ কোনটা বসবে, এগুলো যেমন প্রথমে 3, এরপরে ধরো তোমার কত বসছিল, 9 বসছিল, তারপরে বসছিল 1, তারপরে কত বসছিল, 6 7, এরকম করে তুমি পুরোটা লিখবা, ঠিক আছে? হ্যাঁ, হরাইজন্টালি, এটা তো হরাইজন্টালি লিখছি, ঠিক আছে? ভার্টিক্যালি যদি কেউ করতে চাও, ভার্টিক্যালিও করতে পারো, কোনো সমস্যা নাই, দুইটাই কারেক্ট। আমি একবারও বলি নাই যে ভার্টিক্যালি করা যাবে না। তুমি ভার্টিক্যালি করতে পারো, তুমি হরাইজন্টালি করতে পারো, আমি জাস্ট একটা ওয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তুমি চাইলে ভার্টিক্যালি করতে পারো। এখন হরাইজন্টালি করার পরবর্তীতে তুমি কি করবা? না, বক্স না করে করা যাবে না, এটা বক্স করে করতে হবে। এটা সব স্কুল কলেজগুলোতে এভাবেই পড়ায়, মানে বাংলাদেশে যত নামকরা কলেজগুলো আছে সেখানে কিন্তু টিচাররা এভাবেই পড়ায়। এখন এটা করা শেষ, তারপরে আমরা প্যাসেজ আকারে রিয়ারেঞ্জটাকে সাজায় লিখবো, ঠিক আছে? তাহলে বক্সটাও করতে হবে এন্ড প্যাসেজ আকারে সাজায়ও লিখতে হবে। এরপরে প্রথম লাইনটা, 3 নাম্বার লাইনটা প্রথমে, এরপরে 9 নাম্বার লাইনটা, তারপরে এরকম একটা প্যারার ভিতরে পুরোটা প্যারাগ্রাফ করে লিখবো, ঠিক আছে? ওকে। ভার্টিক্যালি করলে বোর্ডের স্যার বুঝবে যে নটরডেমিয়ানের খাতা দেখতেছি। আচ্ছা, হ্যাঁ, হতে পারে। দেখো, কোনো প্রশ্ন আছে আপু ভাইয়েরা? সাজায় লেখা কি মাস্ট? হ্যাঁ, সাজায় লেখা মাস্ট। ভাই, অনেকে বলে গল্প আকারে না লিখলেও হবে, নাম্বার কেটে দিবে ভাইয়া। তো কেন রিস্ক নিবা? অবশ্যই লিখতে হবে প্যাসেজ আকারে, উপরে এটাকে সাজাবা, তারপরে প্যাসেজ আকারে লিখতে হবে। ওকে। তো সমস্যা নেই ভাইয়া, তুমি হরাইজন্টালি দাও ভার্টিক্যালি দাও, এটা নিয়ে তো মারামারি কাটাকাটি করার কিছু নাই। তুমি যেটা দাও সেটাতেই নাম্বার পাবা। তুমি হরাইজন্টালি দিলেও নাম্বার পাবা, ভার্টিক্যালি দিলেও নাম্বার পাবা, কোনো সমস্যা নাই। দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বক্স করে আবার নিচে পুরোটা লিখতে হবে, এক্স্যাক্টলি বক্স নিচে পুরোটা লিখতে হবে। একটা ভুল করলে 2 মার্কস কাটবে,
একটা ভুল করলে তোমার হচ্ছে যতগুলো, ধরো এখানে আইএক্স থেকে উল্টা করে এতটুকু পর্যন্ত পুরোটা ভুল করছো, তাহলে পুরোটা তোমাকে কেটে দিবে। ওনারা মিলাই দেখবে আসলে কোন ঘরে কোনটা বসার কথা কোনটা বসে নাই। ধরো এখানে এক্স, এখানে হচ্ছে তোমার 7, মানে এখানে ধরো তোমার 3 নাম্বারটা, এই দুইটা উল্টা করে ফেলছো, তাহলে একটা ভুলের কারণে 2 নাম্বার কেটে যাবে। আবার মনে করো 3-4টা উল্টা করে লিখছো, তখন 4-5 নাম্বার কেটে দিবে, খুবই স্বাভাবিক। ওকে ভাই, আগের পেজ দেখতে চাইছো? এই যে আগের পেজ দেখো, রিঅ্যারেঞ্জ। হ্যাঁ, লেখার টাইমে বক্স করতে হবে উপরে, আর নিচের টাইমে প্যাসেজটা লিখতে পারো। ওকে, প্যাসেজটা লিখতে পারো না, প্যাসেজটা অবশ্যই লিখতে হবে। আর কারো কোনো প্রশ্ন? ভাই এক প্যারাতে লিখতে হবে? হ্যাঁ, এক প্যারাতে লিখতে হবে ভাইয়া, অবশ্যই একটা প্যারাতে আমাদের লিখতে হবে। ঢাকা বোর্ডের পাশে ওটা কোন ইয়ার? এটা ভুলে লেখা হয়েছে ভাবে, এটা 2019 হবে। ভাইয়া এনডিসি তো লিখতে না করছে, তাহলে এনডিসি সেন্টাপে লিখবা না, বাট বোর্ডে হচ্ছে অবশ্যই তোমার বক্সটা করার পরে নিচে হচ্ছে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আরেকটা আমরা সলভ করি, চলো দেখি এখান থেকে। এলিয়েন সেটটা একটু সলভ করা যাক। চলো এলিয়েন সেটটা একটু সলভ করে আমরা বাকিগুলো তোমাদের বাসার জন্য দিয়ে দিব। তো এখানে তো প্রথমে কি দিয়ে শুরু করা যায় দেখো, নেলসন ম্যান্ডেলা। তাহলে শুরুই হয়েছে, কখনো কোনো ব্যক্তির কথা বলা থাকলে এরকম, মানে তার একটা গুণের কথা উল্লেখ করে বিশাল একটা সেন্টেন্স দিয়ে শুরু হবে, নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ সাউথ আফ্রিকা। তাহলে প্রথমে কোনটা বসবে? 8 নাম্বারটা বসবে তোমার শুরুতে, প্রথমে 8। এটা টেক্সট থেকে দিয়েছে মনে হচ্ছে তোমাদের। তারপরে কি হবে? এটাকেই আরো বেশি এমফাসাইজ করেছে কোন বাক্যটা? 9 নাম্বারটা। ইনফ্যাক্ট হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড হু স্ট্রাগলড এগেইনস্ট অ্যাপারথাইড থ্রু আউট হিজ হোল লাইফ। তাহলে 8-এর পরে বসবে হচ্ছে 10 নাম্বারটা। 10-এর পরে কি বসবে বলো তো? দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুয়েলি। তার মানে কি, তখন কালোদেরকে খুব বাজেভাবে ট্রিট করা হইতো। তোমরাই বলো, আমি শুধু বলে গেলে হবে? তোমরা চিন্তা ভাবনা করে বলো দেখি, তোমাদের ধরাই দেই। বলো এরপরে কোনটা হবে? 2-এর পরে কেউ বলতেছো 4, কেউ বলতেছো 5, এখানেই তো খেলাটা, বলো। 2-এর পরে তোমার বসবে হচ্ছে অবশ্যই 4 নাম্বারটা। কেন? দে ওয়ার অল দে ওয়ার ডিনাইড অল বেসিক হিউম্যান রাইটস, ইভেন ডগস রিসিভড মাচ বেটার ট্রিটমেন্ট দ্যান ব্ল্যাকস। 4-এর পরে 5 দেওয়া যাবে? তারপরে কি দেবো? আচ্ছা ধরো 4-এর পরে 5 দিলাম, তারপরে কি বলবো বলো? তারপরে 1, তাহলে 1 দিলাম। এখন আমাকেই বলো, এই একে যে দের কথা বলা হচ্ছে, এই দে প্রোনাউনটা কাকে বোঝাচ্ছে? কুকুরকে নাকি কালো মানুষদেরকে? আমাকে একটু বলো তো, এটা ডগকে বোঝাচ্ছে নাকি ব্ল্যাকদেরকে বোঝাচ্ছে দে দিয়ে? ব্ল্যাকদেরকে। তো তুমি মাত্র তো 5 বললা, 5-এ তো হচ্ছে ডগের কথা বলা ছিল, তাহলে ডগের পরে দে কেমনে হইলো? তাহলে প্রোনাউন রেফারেন্স দিকটা ঠিক আছে? দেখো একটা রিয়ারেঞ্জ কি, আমরা এমনি বলি যে ভাই রিয়ারেন্স কঠিন লাগে, পারি না, বা জানা জিনিস কেন ভুল হয়। টিচাররা তো এত বোকা না যে স্টুডেন্টদেরকে ফাঁদে ফেলে দিবে যার কোনো অ্যান্সার হয় না, এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার থাকবে। যেমন এখানে তুমি ডগকে দিলে, তার প্রোনাউন রেফারেন্স করার মতো কিছু নাই, তাইলে আমার কি করতে হবে? 4-এর পরে আগে 1 দিতে হবে, 4-এর পরে দিতে হবে 1, তারপরে দিতে হবে হচ্ছে 5 নাম্বারটা। তাহলে দা কি বলবো? দে ওয়ার ডিনাইড অল বেসিক হিউম্যান রাইটস, তারপরে বলবো দে ওয়ার এলিয়েন্স in their own country, even dogs received much better treatment than the black. 5 নাম্বার গেল। এরপরে কোনটা আসবে বলো তো? 5-এর পরে হ্যাঁ, the great leader vowed to put an end to the inhuman practice। 3 নাম্বারটা। ভাই আগে 1 পরে 4 দিলে হবে না? না ভাইয়া, আগে 1 পরে 4 দিলে হবে না, কারণ তাদের তো ট্রিট করা হইতো ক্রুয়েলি। এরপরে বলা হচ্ছে ইভেন ডগদেরকেও এর থেকে ভালো ট্রিটমেন্ট করা হইতো, ঠিক আছে?
তো যাই হোক, খেয়াল করো, এরপরে আমরা 3 নাম্বারটা বললাম, দ্য গ্রেট লিডার ভোট টু পুট অ্যান এন্ড টু দ্য ইনহিউম্যান প্র্যাকটিস। এরপরে তোমাদের কনফিউশন হতে পারে যে ভাইয়া আমি কি এখন এখানে কি দিব কিনা, এখানে আমি 3-এর পরে কত 7 দিব নাকি 6 দিব? বলো। ইভেনচুয়ালি দ্য গ্রেট লিডার রিয়ালাইজড, ধরো আমি তোমার 6 নাম্বারটা দিলাম, কেউ শুধুমাত্র রিয়ালাইজ করলো, তার জন্য কি তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়? না, কারাগারে নিয়ে যাওয়া হবে কখন, যখন কেউ চিন্তা করবে যে আমি একটা কিছুকে থামায় ছাড়বো, বন্ধ করে ছাড়বো, তখন কিন্তু তাকে অপরাধের জন্য তাকে কারাবন্দী করা হয়। তাহলে আগে বসবে হচ্ছে তোমার কোন নাম্বারটা? আগে বসবে তোমার 3-এর পরে 7, তারপরে কারাগারে বন্দী থাকা অবস্থায় তিনি বাকি, তুমি এখানে বলতে পারো 9 নম্বরের কথা, বাট দ্য অপ্রেসিভ রুলার ডিড নট ব্রেক দ্য স্পিরিট। তারপরে ফাইনালি তুমি বলতে পারো 6 নাম্বারটা, ইভেনচুয়ালি দ্য গ্রেট লিডার রিয়েলাইজ দ্য গোল অফ লিবারেটিং হিজ ওন পিপল। তাহলে তোমাদের মনে যে কনফিউশন গুলো, যে ভাই একই রকম তো মনে হয়, কোনটা অ্যান্সার হবে, এগুলো তো কনফিউজিং। আসলে কনফিউজিং না, প্রত্যেকটা গ্রামাটিক্যাল বিষয়ের সাথে জড়িত। প্রোনাউন রেফারেন্সিংটা ঠিক মতো পারলে এইখানে 4-5-এর ভিতরে পার্থক্যটা বুঝতে পারতা। আর এখানে যদি কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপটা বুঝো, যে কেন কারাগারে বন্দী করা হবে, কারণ তিনি করেছিলেন, শপথ নিয়েছিলেন, যেটা একটা তোমার রাষ্ট্রবিরোধী কাজ, যেই জন্য তাকে কারাগারে বন্দী করা হয়েছিল। কিন্তু রিয়ালাইজেশনের জন্য তো কাউকে কারাগারে নেওয়া হয় না। সেই রিয়ালাইজেশন তিনি কোথায় বসে বুঝেছিলেন? যখন তিনি কারাগারে বন্দী অবস্থায় ছিলেন, তখন তার রিয়ালাইজেশনটা এসেছিল যে আসলে মানুষ কতটা ক্রুয়েল হতে পারে, কতটা নির্মম নিষ্ঠুর হতে পারে। তাহলে 8, 10, 2, 4, 1, 5, 3, 7, 9, 6 এটা অ্যান্সার। ভাইয়া বক্স না করলে প্রবলেম হবে? ভাইয়া বক্স করতে বলা হচ্ছে, কেন করবা না? আমাকে একটু বুঝাও যে ভাইয়া এই কারণে বক্স করব না। কোনো স্কুল কলেজে কি এমন বলছে যে ভাইয়া বক্স করলে নাম্বার কাটবে, এরকম বলছে কোথাও? কিন্তু অনেক জায়গায় তো এটা বলছে যে বক্স না করলে নাম্বার কাটবে, কিন্তু বক্স করলে যে নাম্বার কাটবে এটা তো কোথাও বলা হয় নাই। অনেক কলেজে এটা বলা হয়েছে যে তুমি বক্স করার পরে নিচে যদি প্যাসেজটা না লিখো তাইলে নাম্বার কাটা হবে। কিন্তু তোমার অনেক স্কুল কলেজে কিন্তু বলতে পারে যে লিখো না, রিয়াঞ্জে পরে লেখার দরকার নেই, কিন্তু লিখলে যে নাম্বার কাটবে এই কথাটা কেউ বলছে একবারও? বলো, বলে নাই কিন্তু। প্যাসেজ কি বক্সের মতো লিখতে হবে? না, প্যাসেজ বক্সের আলাদা, বক্সে শুধুমাত্র সিরিয়ালটা লিখবা আর নিচে আলাদা করে প্যাসেজটা লিখবা, ঠিক আছে? ভাই জেএসসি সময় বলছে, এখন কি জেএসসি পরীক্ষা দিবা না এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া? এইচএসসি পরীক্ষা দিতেছো, সো জেএসসি নিয়ম কানুন নিয়ে বসে থাকলে হবে? বলো। তাহলে সবসময় আমাদেরকে রিস্ক ফ্রি থাকতে হবে। তোমার যত মানুষের কাছে পরামর্শ চাবা তত বেশি কনফিউজ হবা। তার থেকে যেটাতে তোমার নাম্বার কাটার সম্ভাবনা থাকবে না, যেটাতে কেউ কোনো তোমাকে ভুল ধরতে পারবে না, সেটাই তো ফলো করবো আমরা, তাই না? আর নিচে সিকোয়েন্স প্যাসেজ লেখা কি ম্যান্ডেটরি? এক কথা কয়বার বলতে হবে ভাই? আমি তো টায়ার্ড হয়ে গেলাম। তোমরা দেখা যাচ্ছে এক বিষয় নিয়ে বারবার প্রশ্ন করছো। তোমাদের সকালের ব্যাচটা খুব ভালো ছিল, ওরাদের একবার বললেই বুঝেছে, ওরা কোনো কিছু নিয়ে আর্গু করতে যায় নাই। বাট তোমাদের বলার পরও বুঝতে পারতেছো না বিষয়গুলো। ম্যান্ডেটরি দেখা যাইতে পারে তুমি লেখো নাই কিন্তু তোমাকে ফুল নাম্বার দিচ্ছে, এমনও হতে পারে তুমি লেখো নাই কিন্তু তোমাকে 2 নাম্বার কেটে দিচ্ছে। কিন্তু কখনো এমন হবে না যে তুমি ঠিকঠাক মতো পুরো বক্সটাও লিখেছো, নিচের প্যাসেজটাও লিখছো, তারপরেও তোমাকে নাম্বার কেটে দিচ্ছে। এটা হইতে পারে কখনো? যে বলছে তুমি কেন প্যাসেজ লিখছো এই জন্য তোমার 2 নাম্বার কেটে দিব, এরকম কোনো নিয়ম আছে? নাই। বাট টিচার এমন আছে যারা বলবে যে প্যাসেজটা সিরিয়ালি লেখে নাই, নাম্বারটা কেটে দিলাম ওর। ওকে ভাই, পার্সোনাল বায়োগ্রাফিতে ফাদারের নাম আগে নাকি কিসের জন্য ফেমাস? কিসের জন্য ফেমাস সেটা আগে, তারপরে ফাদারের নাম। আচ্ছা ভাই আপুরা, কারো যদি এখন কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, আমরা কিছু প্রশ্নের উত্তর দিই তোমাদের। সো কার কি কি প্রশ্ন? প্লিজ দয়া করে কোন ফরম্যাটে লিখবো, কয় পেজে লিখবো, এই ধরনের প্রশ্নগুলো না করে আমরা হচ্ছে একটু লজিক্যাল টপিক রিলেভেন্ট প্রশ্ন করি, ঠিক আছে? হ্যাঁ এটাই ভাইয়া, আতিয়া সুন্দর একটা কথা বলছো, যাদের লিখতে ইচ্ছা করে না তারা লিখো না, আমাদের সাজেশন দেওয়ার দরকার, আমরা সাজেশন দিচ্ছি, ঠিক আছে? ভাই এক এক বইয়ে স্টোরির উত্তর এক এক রকম। তো যেগুলোতে মানে মাল্টিপল দেখবা, ধরে নিবা সেগুলোতে মাল্টিপল অ্যান্সার করলে বোর্ডও নাম্বার দিবে, ঠিক আছে? বোর্ড মানে আমাদের টিচারদের মতো এত ক্রুয়েল না, বোর্ড কিন্তু অনেক লিবারেল নাম্বারের ব্যাপারে। ভাই বোর্ড তো খাতা দেখে না, বোর্ড খাতা দেখে না কিন্তু ইনস্ট্রাকশনের যে শিট পাঠায় দেয় এটাও কি তোমরা জানো না আপু ভাইরা?
যে ইনস্ট্রাকশনে যে বলে দেয় যে অ্যান্সার কোনটা কোনটা হতে পারে, হতে তো পারে, তাই না? তো যারাই খাতা দেখে তাদের কাছে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় যে কি লিখলে, কোনটা লিখলে কয় নাম্বার কাটবে না কাটবে, এই ব্যাপার স্যাপারগুলো থাকে। অ্যান্সার শিটেও পাঠিয়ে দেয়, এক্স্যাক্টলি। অনেকে A+B+C লেখে, এটা কি কারেক্ট? কোনোটাই কারেক্ট ইনকারেক্ট না, বাট সবকিছুরই একটা স্ট্যান্ডার্ড বা অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম আছে। যখন তোমাদেরকে একটা কথা বলা হয়, আমরা বুঝি না যে বাঙালি জাতি কেন আগাইতে পারে না, জানো? যে আমাদের ক্রিয়েটিভিটি কম, কিন্তু আমরা হচ্ছে সবসময় একটা জিনিস নিয়ে পড়ে থাকি। তোমাদেরকে একটা সুন্দর স্ট্রাকচার দেখানো হইলো, তোমরা এরকম একটা বক্স করবা, চাইলে তোমরা ভার্টিক্যাল করতে পারো, চাইলে হরিজন্টাল করতে পারো। এখনো তোমাদের জানার ইচ্ছা যে ভাইয়া আমি এখানে প্লাস দিয়ে দিয়ে লিখবো, আমার কি হবে? ওই যে বাঙালির যে আউট অফ দ্য বক্স করার চিন্তা ভাবনা, বুঝতে পারছো? টোটালি ক্রিয়েটিভ কিছু না করে আমরা ওখানেই পড়ে আসছি যে ভাই আমি কি প্লাস দিয়ে দিয়ে, কেউ কেউ বলে ভাই আমি কি মাইনাস দিয়ে দিয়ে এরকম করে করতে পারবো। এগুলো যত উত্তর দিব তত প্রশ্ন আসতে থাকবে, কি দরকার ভাই? আমি তো একটা স্ট্যান্ডার্ড নিয়ম দেখাই দিচ্ছি, এটাতে করতে আপত্তি কোথায় তোমাদের বলো? তোমরা চাইলে লম্বা করে করো, নাহলে পাশাপাশি করো। কেউ কি বক্স করার জন্য নাম্বার কাটছে? কাটে নাই তো। তাইলে দেখো, তোমাদের তো বুঝলাম না, শুরুর দিকে রেসপন্স ভালো ছিল, এখন কি ছেলে পেলে মজা নিচ্ছে নাকি আমার সাথে, সেটা তো বুঝলাম না ঠিক আমি। যে ভাইয়া প্লাস দিয়ে লিখবো কিনা, মাইনাস দিয়ে লিখবো কিনা, ভাই একটু পরে বলবা ভাই ভাগ চিহ্ন দিয়ে লিখবো কিনা, গুণ চিহ্ন দিয়ে লিখবো কিনা, বলো। হ্যাঁ, একজন আবার আমার থেকে বেশি বিরক্ত হয়ে গেছে, প্রীতুষ লিখছে এদের বক্স করলে প্রবলেমটা কোথায়। ওইটাই আমারও কথা, যে ভাইয়া বক্স করলে আসলে প্রবলেম কোথায়। হ্যাঁ, কিউরিয়াসিটি ঠিক আছে ভাইয়া, কিউরিয়াসিটির প্রশ্নগুলো মানে ক্লাসে করলে না ক্লাসটা খুব ম্যাসাকার হয়ে যায়, সবাই কিউরিয়াসিটি থেকে প্রশ্ন করতে থাকে। যেমন আজকে আমাকে হচ্ছে 2-3 জন প্রশ্ন করছে ক্লাসের মাঝখানে যে ভাই আপনি কি খ্রিস্টান নাকি? ভাই খ্রিস্টান বানানটাই তো পারো না ভাই, আমাকে কেন খ্রিস্টান মনে হবে ভাই? আমি হচ্ছে মুসলমান, একদম প্র্যাকটিসিং মুসলমান, একজন রিলিজিয়াস একটা ব্যক্তি। কেন বলছে? আমি যে বলছিলাম যে বাইবেল হিসেবে ধরা হয়, কেউ বাইবেল কথাটা মুখ দিয়ে বললেই কি কেউ খ্রিস্টান হয়ে যায়? বাইবেলটা কখন বলা হয়? এটা একটা প্রোভার্ব, জানো? ডোন্ট টেক ইট অ্যাজ ইউর বাইবেল। এটা যে একটা প্রোভার্ব, এটা কি কেউ তোমরা জানো? ডোন্ট টেক ইট অ্যাজ ইউর বাইবেল, তার মানে তোমার জীবনের একমাত্র জিনিস হিসেবে এটাকে ধরে নিও না। তার মানে কেউ যদি বাইবেল শব্দটা মুখ দিয়ে বলে, সে কি খ্রিস্টান হয়ে যায়? হয়ে যায় না তো। তাহলে দেখো, এইসব ওয়েট প্রশ্নের যদি কিউরিয়াসিটি থেকে যদি প্রশ্ন করো, তাহলে সবগুলোর কি উত্তর দেওয়া যায়? উত্তর তো দেওয়া যায় না। ওকে, বিগ ব্রেইন পিপলস আমি। আচ্ছা যাই হোক, আমরা এখন সুন্দর প্রশ্ন করি একটু আপু ভাইয়েরা। শাওন লিখেছো রিয়ারেঞ্জে কি টাইটেল দিতে হবে? না, রিয়ারেঞ্জে কোনো টাইটেল দিতে হবে না ভাইয়া। রনি লিখেছো ভাইয়া এবছর ভর্তি পরীক্ষার অ্যাকচুয়াল সিস্টেমটা কিভাবে হবে? আমরা নিজেরাও কনফিউজড, বোর্ড থেকে মানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর অথরিটি ডিসিশন দেওয়ার পর বলা যাবে। হ্যাঁ, ছেলেপেলে এই যে মামু লিখেছো, ছেলেপেলের সাথে ভালোভাবে কমিউনিকেট করলে মজা নেয়, আর না করলে ভাবে রুড বিহেভ করে। হ্যাঁ, আমি এটার ভিকটিম, বেশ ভালো মতোই ভিকটিম। বুঝতে পারতেছি এখন এই অবস্থাগুলো, তারপরেও চেষ্টা করি না, সমস্যা নেই। তোমাদের ভিতরে অনেক আছো ভালো স্টুডেন্ট, বাবলা মেরিটোরিয়াস শুনতে পাচ্ছ স্টুডেন্ট, নাকি? তারা অনেক স্বপ্ন নিয়ে পড়তে এসেছো। জি ভাইয়া, হিমেল ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে একজন বলছেন খ্রিস্টান, তাহলে আমি যদি ক্লাসের মধ্যে এসে বলি ভাই গুড মর্নিং টু অল, তাহলে আমি খ্রিস্টান হয়ে যাবো আসসালামু আলাইকুম না বললাম? ওইটাই। আচ্ছা যাই হোক, তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করো আপু ভাইয়েরা। কেউ যদি লাইভ কোয়েশ্চেন করতে চাও একটু হ্যান্ড রেজ করো, ঠিক আছে? একটু হ্যান্ড রেজ করো কারো যদি লাইভ কোনো প্রশ্ন থাকে আপু ভাইয়েরা। যদি লাইভ প্রশ্ন থাকে আমরা কিছু লাইভ প্রশ্ন নেই। উদ্ভাসের বইগুলো কিভাবে নিব? অথরিটি ভাইয়ারা তোমাদেরকে জানাই দিবে এই প্রশ্নগুলো উত্তর। ভাই আর কোনো টপিক নেই না আজকে? তোমাদের লেকচারে যতটুকু অংশ ছিল, লেকচারের অংশটুকু এতটুকুই। দু একটা রিয়ারেঞ্জ এক্সট্রা আছে, দু একটা ফিল ইন দ্য গ্যাপ এক্সট্রা আছে, এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য বাসায় রেখেছি। কোথাও করতে যদি সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই সেটাকে নোট ডাউন করে রাখবা, পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর আজকে তোমাদের যত প্রবলেম আছে প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা করি না, এখনই ছুটি না। ভাই গ্রাফ কি প্যারা করা যাবে? হ্যাঁ বলেছি, গ্রাফ চাইলে 3 প্যারা করতে পারো, চাইলে নাও করতে পারো, এটা অপশনাল, ঐচ্ছিক তোমার। ভাই নবদূত বুকটা মুখস্থ করলে হবে? এটার কি উত্তর দিব ভাই বলো? প্রথম কথা, মুখস্থ তো করা যাবে না, এটা প্রথম কথা, যে মুখস্থ কত কিছু করা যাবে না। আর কোনো নির্দিষ্ট বই মুখস্থ করলেই যে সে পরীক্ষায় ভালো করবে সেই নিশ্চয়তা কেউ দিতে পারে না। আর সেটা যে নবদূত বই হবে এমনও কোনো বাধ্যবাধকতা নাই। সো দ্যাটস টোটালি আপ টু ইউ।
বা আউট অফ দ্য টপিক, হ্যাঁ যদি গ্রামার রিলেটেড প্রশ্ন হয় তাহলে করতে পারো। যদি তোমার কাছে মনে হয় যে প্রশ্ন করাটা আসলে মানে তোমাদের জানাশোনাতে কাজে লাগবে, পরীক্ষায় উপকারে আসবে, তাহলে এই প্রশ্ন করতে পারো অবশ্যই। কোন টেস্ট পেপার বেস্ট, আমরা তো এগুলো সাজেস্ট করি না, মানে এখানে কোনো ভাইয়াই উদ্ভাসের আমার জানা মতে ভাইয়াদের মানে করে না, আর করলেও সেটা কখনোই উচিত না যে কোন টেস্ট পেপার ভালো কোন টেস্ট পেপার খারাপ, কারণ সব টেস্ট পেপারই তো কম বেশি একটু ভুল টুল থাকে, ঠিক আছে। বা ভোকাবুলারির জন্য কোন বই ভালো এটার সাজেশন দেওয়া যায়, যে অনেক ইন্টারন্যাশনাল বই আছে, তুমি ব্যারান্সের ভোকাবুলারি পড়তে পারো, ওয়ার্ড স্মার্ট পড়তে পারো তুমি, ঠিক আছে, এগুলো পড়তে পারো। গ্রাফে এক্স ওয়াই অ্যাক্সিসে যদি ইউনিট না দেয়, অনলি মান দিয়ে দেয়, তাহলে কিভাবে ব্যাখ্যা করব? হ্যাঁ, মানগুলোকে তুমি একটা ইউনিট হিসেবে ধরে নিবা, ধরো 5 10 লেখা আছে, ওটাকে ইউনিট বলবা পাশে, 5 ইউনিট 10 ইউনিট 15 ইউনিট। হ্যাঁ, 15 মাইলস ইজ আ লং ডিস্টেন্স ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এক্স্যাক্টলি। আর আ লং ডিস্টেন্স, আচ্ছা না, তোমার এইখানে ইজ আ লং ডিস্টেন্স হবে তোমার 20 মাইলস, কারণ সময়, দূরত্ব এবং অর্থ এদের আগে যত এককই বসুক না কেন এরা সবসময় কি হয়, এদের পরবর্তী ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন 50-র পরবর্তীতে কি হবে, 50 কিলোমিটার্স, তাহলে এটাকে দেখতে প্লুরাল মনে হচ্ছে না? না, হ্যাঁ প্লুরাল মনে হচ্ছে, কিন্তু পুরোটা মিলে একটা দূরত্ব ধরে নেওয়া হয়েছে, তখন আমরা কি বলবো, 50 কিলোমিটার্স ইজ আ লং ওয়ে। তাহলে অ্যান্সার কি হবে, এখানে ইজ বসবে হচ্ছে অ্যান্সার। ওকে ভাইয়া, প্যারাগ্রাফ টেক্সচুয়াল আসার আনসিন আসার পসিবিলিটি 50-50 বলা যায় না, কি হতে পারে? হ্যাঁ ভাইয়া, 1 2 3 ধরে ধরে লিখতে পারো, সমস্যা নাই। রিডান্ডেন্সি নিয়ে ডিসকাস করেন, আচ্ছা তোমাদের গ্রামার ক্লাসগুলোতে রিডান্ডেন্সি নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। ওকে ভাই, হার্ড ওয়ার্ড বা বিদেশি কঠিন ওয়ার্ড ইউজ করা যাবে ইন কেস অফ গাইডেড রাইটিং? আচ্ছা হ্যাঁ, অবশ্যই ইউজ করতে পারবা, বাট ইউজ করতে গিয়ে যদি আবার ভুল করে ফেলো তাইলে কিন্তু বিপদ। তো যেটাই করো সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, তাহলে ভালো নাম্বার পাবা। ঢাকা বোর্ড মোস্ট কোয়েশ্চেন মেইন বুক থেকে করে, ট্রু। তোমার প্রশ্ন কঠিন করে কোন বোর্ড বলো তো? কুমিল্লা বোর্ড সবচেয়ে বেশি কঠিন প্রশ্ন করে, আর সহজ প্রশ্ন করে হচ্ছে তোমার রাজশাহী বোর্ড নাইলে ঢাকা বোর্ড, এরা হচ্ছে সবচেয়ে সহজ প্রশ্ন করে। আর কুমিল্লা বোর্ডের মতো প্রশ্ন ভাই, আমার খুব মায়া লাগে যে কুমিল্লা বোর্ডে আসলে কারা পড়ে, মানে প্রত্যেকটা ব্যাচের মানে প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নে এরা মানে অন্য বোর্ডগুলোর থেকে অনেক হার্ড প্রশ্ন করে। তো খুবই আনলাকি এন্ড ভালো, এই জন্য কুমিল্লার স্টুডেন্ট গুলো অনেক মেরিটোরিয়াস হয়, বুঝতে পারছো? আচ্ছা, কারো কি আর প্রশ্ন নাই? প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রেইজ করো আপু ভাইরা। ডায়রিয়ার দুটা বানান হয় এটা বলতে চাইছেন? আচ্ছা, এটা তো বলেছিলাম তখন, ডায়রিয়ার যে দুটা বানান হয়, একটা আমেরিকান একটা ব্রিটিশ, যেটাকে আমরা সংক্ষেপে লিখি সেটা হচ্ছে আমেরিকান, যেটাকে একটু বড় করে লিখি সেটা হচ্ছে ব্রিটিশ। কারো কি আর প্রশ্ন নেই আপু ভাইয়েরা? আচ্ছা, মিজানুর ভাই মনে হয় প্রশ্ন নাই ওদের কোনো, তাহলে কি শেষ করতে পারি মনে হয়? জি ভাই, অনেক মানে ওরা তো হ্যান্ড রাইজ করতেছে না। ঠিক আছে ভাই। আশা করি ওদের কোনো সমস্যা নাই, তাহলে আপনারা লিভ নেন ভাই। ওকে ভাইয়েরা, তাহলে আবারও দেখা হবে তোমাদের সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, শুভকামনা। সালাম আলাইকুম। আর স্টুডেন্ট ভাইরা, তোমরা জানতে চাইছো যে গাইড গুলা কোথায় পাবো? গাইড এখনো আমাদের ব্রাঞ্চে যায় নাই, ঠিক আছে, আজকে আশা করি আজকের ভিতরে যাবে। এরপরে তোমাদেরকে এসএমএস এর মাধ্যমে আমরা জানাই দেবো যে কখন গাইড নিতে পারবা তোমরা, গাইডের বিষয়গুলা। আর যখন গাইড নিতে যাবা অথবা তোমরা ওই ব্রাঞ্চের নাম্বারে একটু ফোন করে যাও, ঠিক আছে। তোমাদের বাসা অনেক দূরে হইতে পারে, সেক্ষেত্রে যা ঘুরে আসবে। এটা না, যখন গাইড নিতে যাবা একটু ব্রাঞ্চে ফোন করে যাও, অথবা ভাইয়েরা তোমাদেরকে ফোন দেবে। আর একজন লিখছো যে আইসিটি রেজাল্ট এখনো পাও নাই, খাতা দেখা হলে ইনশাল্লাহ আমরা রেজাল্ট দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, বইয়ের জন্য তোমার 2000 টাকা পেমেন্ট করতে হবে। এক্সাম দিতে প্রবলেম হলে তুমি একটু সকাল সকাল দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। সকালের দিকে এক্সাম দেওয়ার চেষ্টা করবা, আশা করি সকালে প্রবলেম হয় না, বিকেলের দিকে একটু প্রবলেম হতে পারে।
এরপরেও যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের ব্রাঞ্চে একটু যোগাযোগ করবা যে ভাই আমি পরীক্ষা দিতে পারতেছি না, তাহলে ভাইরা সলভ করবে আশা করি। তোমার বইয়ের জন্য পেমেন্ট করতে হবে এক্সট্রা 2000 টাকা। আর এমনি তো তোমরা প্রোগ্রামে ভর্তি আছো। এটা যাদের মানে এক্সাম নিয়ে সমস্যা তারা একটু ব্রাঞ্চে যোগাযোগ করবা, ঠিক আছে? আমাদের ব্রাঞ্চের নাম্বার দেওয়া আছে তোমাদের রুটিনের নিচে, সেখানে একটু যোগাযোগ করলেই হবে। তোমাদের 7টা কোশ্চিন ব্যাংক দেওয়া হবে, ঠিক আছে? সায়েন্সের সাবজেক্ট গুলোর উপর তোমাদের 7টা কোশ্চিন ব্যাংক থাকবে টোটাল, বাংলা ইংরেজি আর তোমাদের যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলোর উপরই 7টা কোশ্চিন ব্যাংক থাকবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। আর আগামী ক্লাসে তোমাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। পরীক্ষাটা সকাল 8টা থেকে বিকেল 5টার ভিতরে দেওয়ার চেষ্টা করবা। সালামু আলাইকুম।